হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো 4.2 হচ্ছে, 4.1 হচ্ছে ইতিমধ্যে শেষ করে ফেলছি। তো আজকে হচ্ছে 4.2 শুরু করতেছি। তো চ্যাপ্টারের ম্যাথগুলো শুরু করার আগে আজকে হচ্ছে টুকটাক কিছু আলোচনা করবো, আর উদাহরণে যে ম্যাথগুলো আছে সে সবগুলো ম্যাথ করে ফেলবো আজকে। তো দেখি শুরু করি। তো প্রথম টপিক হচ্ছে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। এটা হচ্ছে কোনো একটা বৃত্তে যদি আমরা স্পর্শক অঙ্কন করি এবং একটা অভিলম্ব অঙ্কন করি, তাদের সমীকরণ বা সেই সরলরেখাটার সমীকরণ কেমন থাকবে সেটা একটু বের করা দেখবো এখন। আর স্পর্শক অভিলম্ব শুধু স্পর্শকের জন্য বলতেছি। স্পর্শক একটা সরলরেখা, এটা বৃত্তকে যে কোনো একটা পয়েন্টে টাচ করবে, মাত্র একটা। একটা উদাহরণ দিই, যেমন মনে করলাম এটা একটা বৃত্ত দেওয়া আছে, হ্যাঁ, আর একটা সরলরেখা আছে, যে সরলরেখাটা ঠিক এভাবে চলে গেছে। যদি আমার ভালো হয় না এটা, এই যে এবার হয়ে গেছে। তো এই যে সরলরেখাটা আঁকাইলাম না আমি নিচেরটা, এই সরলরেখাটা বৃত্তকে কিন্তু মাত্র একটা বিন্দুতে টাচ করছে। কয়টা বিন্দুতে? মাত্র একটা। যদিও আসলে আমার আঁকানো হয় নাই, এখানে দেখে মনে হচ্ছে হয়তো বা মাল্টিপল বিন্দুতে টাচ করছে কিনা, কিন্তু আসলে তা না। তো এই বৃত্তটাকে যদি জুম করা হয় গ্রাফে অঙ্কন করে, যদি ভালো লাগে তো করতে পারো এটা। ডেসমোস অ্যাপ আছে, কিংবা হচ্ছে ওয়েবসাইট আছে, যাদের পিসি আছে ওয়েবসাইটে দেখতে পারো, কিংবা ফোনে হচ্ছে প্লে স্টোর থেকে নামাইতে পারো ডেসমোস অ্যাপটা। তো এটা নামানোর পরে একটা যে কোনো ইকুয়েশন দিবা, দিয়ে স্পর্শকের সমীকরণে জুম করবা। এটাতে জুম করলে দেখা যাবে এই বৃত্তটা আসলে সরলরেখাকে মাত্র একটা পয়েন্টে টাচ করছে। মাত্র কয়টা? একটা। এটা আমার ভালো মতো হয় নাই। ঠিক এরকম মাত্র একটা বিন্দুতে টাচ করে চলে গেছে। আর আরেকটা কথা সেটা হইলো, তো এইখানে অভিলম্ব বলতে আসলে কোনটা বোঝাচ্ছে? অভিলম্ব এটা তো বুঝলাম স্পর্শক, তাই না? এই যে সরলরেখাটা আছে না, এই সরলরেখাটার নাম হচ্ছে কি? স্পর্শক। আর অভিলম্ব কোনটা? এই যে যে বিন্দুতে কি করলো? স্পর্শ করলো না, এটা একটা নাম আছে, নাম দেই, সেটা হচ্ছে স্পর্শ বিন্দু। এটা কিন্তু মাত্র একটা বিন্দু, একটা মাত্র। কয়টা? একটা। যে বিন্দুটা সরলরেখার উপর এবং বৃত্তের উপর উভয়ের উপরে অবস্থিত। তো এই বিন্দুতে যদি, ঠিক এই বিন্দুতে আমি যদি এই সরলরেখাটার উপর, স্পর্শকের উপর, এই বিন্দুতে যদি একটা আমি লম্ব অঙ্কন করি, ভালো করে খেয়াল করি, যদি এই স্পর্শ বিন্দুতে এই সরলরেখাটার উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, সেই লম্বটা কি হবে? এভাবে চলে যাবে না? তো এই যে লম্বটা অঙ্কন করলাম, এই যে লম্বটা অঙ্কন করলাম, যদি আসলে মোটামুটি সোজা হয় নাই, আচ্ছা ধরলাম সোজা হয়েছে। তো এই লম্বটা আছে না, এই লম্বের নামই আসলে অভিলম্ব। এই লম্বটার নাম কি? অভিলম্ব। তো আশা করি এটুকু জিনিস বোঝা গেছে, একদম ইজি একটা জিনিস, খুব একটা কঠিন না। তাহলে একটা স্পর্শক অঙ্কন করছি, স্পর্শক আগে থেকে পড়া ছিল। সেই স্পর্শকটা একটা বৃত্তকে নির্দিষ্ট একটা বিন্দুতে ছেদ করছে বা স্পর্শ করছে, মাত্র একটা বিন্দুতে। ওই বিন্দুতে ওই স্পর্শকের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তার নামই হচ্ছে অভিলম্ব। আর এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলে এই অভিলম্বটা অবশ্যই কেন্দ্রবিন্দুগামী হবে। অভিলম্বটা অবশ্যই কেন্দ্রগামী হবে। এটা কিন্তু মনে হয় 9-10-এ বৃত্ত চ্যাপ্টারে উপপাদ্য ছিল এরকম, যে একটা বৃত্ত অঙ্কন করো, একটা কেন্দ্র আছে, একটা স্পর্শক আঁকাও। তো ওখানে বলা ছিল এরকম যে কোনো বৃত্ত হইতে, কোনো বৃত্ত হইতে যে কোনো বৃত্তের স্পর্শকের উপর, কোনো একটা বৃত্তের স্পর্শকের উপর কেন্দ্র হইতে যদি সেই স্পর্শ বিন্দু আমরা যোগ করে দিই, তখন এই যে জ্যাটা পাওয়া যাবে না, বা ব্যাসার্ধ, এবং এই যে সরলরেখা বা আমাদের হচ্ছে কি বলে স্পর্শকটা, এই ব্যাসার্ধ এবং এই স্পর্শক পরস্পরের উপর লম্ব হয়। আবার এভাবে বলা ছিল, আরেকটা উপপাদ্য ছিল এরকম, যে কেন্দ্র আছে, একটা জ্যা অঙ্কন করো। তো আমরা যদি কেন্দ্র থেকে জ্যার উপর একটা লম্ব টানি, সেটা দুই ভাগ করবে। কিংবা যদি জ্যার মধ্যবিন্দুতে আমরা কি করি? যোগ করে দেই, সেটা ওর উপরে কি হবে? লম্ব হবে। তো এই দুইটা উপপাদ্য আমাদের 9-10-এ ছিল। প্রথম যেটা বললাম, দ্বিতীয় যেটা বললাম, দুটাই ছিল। এটা এখন মনে আছে কিনা জানি না। তো যাই হোক, এটা হচ্ছে না মনে থাকলেও আমার কথা বিশ্বাস করাই লাগবে। আচ্ছা, অভিলম্ব কেন্দ্রগামী হয়। তো এত কিছু কথা বললাম, এবার আসি হচ্ছে এই অভিলম্ব। আগে স্পর্শক বের করে দেখবো, স্পর্শকের সমীকরণ। তো মনে করো যে এই বৃত্তটা যে আছে না, সেই বৃত্তটার সমীকরণ এরকম। আমরা আদর্শ সমীকরণে ধরে নিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? শূন্য। আর ধরলাম এই যে স্পর্শ যে বিন্দুটা আছে না, স্পর্শ যে বিন্দু, ওটা একটা নাম দেই। আমি হচ্ছে x1 y1 দেই, তাহলে ওই যে সূত্র যে আছে না, সূত্রটা তার সাথে মিল থাকবে। বইতে যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্রের সাথে একটা মিল আসবে। এটা কিন্তু স্পর্শ যে বিন্দু সেইটা, এটা পাইলাম স্পর্শ বিন্দু। আর কেন্দ্র অবশ্যই কত? -g, -f। তো এখন এই স্পর্শক যেটা আছে না, স্পর্শক, এই সমীকরণটা দেখতে পাবো বইতে দেওয়া আছে সুন্দর করে সূত্র মতো। আমি লিখতেছি এখানে যে এক্স এক্স ওয়ান, এখানে হচ্ছে এক্স একটা চলক, আর x1টা হচ্ছে স্পর্শ বিন্দুর ভুজ, প্লাস y1 প্লাস, তারপর আছে হচ্ছে 2 × x প্লাস x1/2 প্লাস 2f × y প্লাস y1/2 প্লাস c = 0।
তো এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এটা কি স্পর্শকের সমীকরণ? তো সরাসরি এই ফর্মুলা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন এটা কিভাবে আসছে, এই প্রমাণটা কেউ কোনোদিনও জানতে চাইবে না। তাই প্রথম যেহেতু একটা প্রমাণ, আমি এটা একটু করে দেখাবো, আর বাকিগুলো হচ্ছে করে দেখাবো না। এগুলা কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। নিজে করার সময় কোনো দরকার নেই, হয়তো বা অন্য কাউকে পড়ানোর সময় বোঝানোর সময় সেই ক্ষেত্রে আলাদা হিসাব। এখন এসব প্রমাণ আসলে পড়ানো ঠিক না, দরকার নেই, এত কিছু আসলে মাথায় ঢোকানোর কোনো প্রয়োজন নাই। তো যেসব প্রমাণ লাগে আমি কিন্তু ওগুলো করে দিই বা বুঝাই দিই, বলি যে এই প্রমাণটা একটু শিখতে হবে। যেমন এখানে এই চ্যাপ্টারে কিছু কয়টা প্রমাণ আছে যে দেখতে হবে, শিখতে হবে অবশ্যই। তো এটা দরকার নাই। তো দেখি একটু করে দেখাই আমি। তো ধরলাম এই স্পর্শক যেটা আছে না, স্পর্শক, সেই স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু পি, স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু পি, সেটা হচ্ছে এক্স ওয়াই। এটা নিয়ে আসলাম একটাই কারণ, কারণ চলক না হলে তো সমীকরণ আসবে না। স্পর্শকের সমীকরণ তো বের করবো, তাই না? এখন চলক তো লাগবে। এবার একটু খেয়াল করি তো, আমি স্পর্শ বিন্দুটার একটা ইয়া দেই, এটা দিলাম এস। তো এই যে তিনটা, এটা সেন্টার দেই সি, এই যে সি, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে পি, তিনটা কি পাইছি, বিন্দু পাইছি। ভালো করে জিনিস খেয়াল করি, আমাদের স্পর্শক যে লাইনটা, সেই স্পর্শক লাইন এবং অভিলম্ব বা ব্যাস বা ব্যাসার্ধের বর্ধিতাংশ, এটা পরস্পর কি লম্ব রেখা না? অথবা এটা বলতে পারি না যে এস সি এর ঢাল বা সি এস এর ঢাল, যেহেতু লম্ব, তার ঢাল দ্বয় গুণফল অবশ্যই -1। তাহলে সিএস রেখার ঢাল আর পিএস রেখার ঢাল গুণ করলে অবশ্যই -1 আসবে। রেখার ঢাল অবশ্যই অবশ্যই কি আসবে, -1 আসবে। আরেকটা কাজ করা উচিত ছিল এখানে প্রথমেই, এটা একটু নিচে নামাই দিয়ে আমি করে রাখি। তো এই যে x1, y1 যে এই বিন্দুটা আছে না, এটা এই যে এস স্পর্শ বিন্দু, এটা কি বৃত্তের উপর অবস্থিত না, বৃত্তটার উপর? তাহলে এই বিন্দুটা বৃত্তের সমীকরণে বসাতে পারবো না? অবশ্যই পারবো, এটা বসাই দিই তো। তাহলে সিদ্ধ করতেছি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, 2g(x1), তারপর হচ্ছে 2f(y1) প্লাস c=0। তো এটুকু পাইলাম কিভাবে, যে যেহেতু স্পর্শবিন্দু বৃত্তের উপরে অবস্থিত একটা চিপার মধ্যে, কর্নারে, সুতরাং অবশ্যই এটা বৃত্তের সমীকরণে বসানো যাবে। তো সিএস এর ঢাল ইন্টু পিএস এর ঢাল গুণফলটা হচ্ছে -1 আসবে। তাহলে এখন একটু সিএস রেখার ঢালটা একটু বের করা যাক। সি এস, দুই বিন্দুকে আমি সরলরেখার ঢাল বের করবো, এটা সবাই সহজ পারে, সবাই পারে, এটা সহজ জিনিস। y1 প্লাস এফ ডিভাইডেড বাই, তারপর হচ্ছে x1 প্লাস জি থাকবে, x1 প্লাস জি। আর এখানে ইন্টু পিএস রেখার ঢাল না, পি আর এস, তাহলে এটা এভাবে করে দেই, y মাইনাস y1 ভুজদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই কোটিদ্বয়ের অন্তর, এটা অবশ্যই -1 আসবে। একটু আড়াআড়ি গুণ করা যাক, তাহলে এখানে থাকবে হচ্ছে এফ প্লাস y1 ইন্টু y মাইনাস y1 ইকুয়াল মাইনাস x1 প্লাস জি ইন্টু এক্স মাইনাস x1। তো মোটামুটি হয়েছে। এখন এক কাজ করবো, সেটা হলে সবগুলা গুণ করে দিব, যা কিছু আছে সব গুণ করে দিব, দেও গুণ করে। তাহলে এফ ওয়াই প্লাস মাইনাস এফ ওয়াই 1, তারপর ওয়াই ওয়াই ওয়ান, তারপর -y1 স্কোয়ার। আর এই পাশে গুণ করব, প্রথমে মাইনাস আছে কিন্তু সামনে, তাহলে x(x1) এটা অবশ্যই মাইনাস হবে, x(x1), তারপর মাইনাসে মাইনাসে প্লাস x1 স্কোয়ার, তারপর হচ্ছে জি দিয়ে গুণ করবো, মাইনাস জি এক্স, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস জি(x1). এখন যে কাজটা করবো সেটা হলো, এই স্কোয়ারের দুটা টার্মটা এটা ডান পাশেই থাক, আর বাকিগুলা বাম পাশে নিয়ে আসি। আমি একটু সাদা সাদা লিখি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। প্রথমে লিখবো x(x1), এই অংশটা সবার শুরুতে লিখতেছি, একটু সাজাচ্ছি, দেখতে ভালো লাগবে তাহলে। আর তারপর লিখবো হচ্ছে y(y1), এটাও গেল, এটা লেখা শেষ। তারপর লিখবো হচ্ছে জি এক্স, তারপর লিখবো হচ্ছে প্লাস জি এক্স, তাহলে এটাও গেল। তারপর লিখবো হচ্ছে এই যে এইটা মাইনাস জি এক্স ওয়ান, তারপর লিখবো এফ, তারপর আছে হচ্ছে এফ ওয়াই, এই যে এইটুক, তাহলে এফ ওয়াই মাইনাস এফ ওয়াই 1। আর কিছু কি আছে আর? বাকি দুইটা এই পাশে থাকে, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এবার যে কাজটা করতে পারি সেটা হলো, এই x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ারের মানটা এই যে এই লাইন থেকে আনতে পারি, একটু বের করে রাখি তো। তাহলে এখান থেকে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল থাকে কত, -2g(x1), একটু ঠিক করে নেই, -2g(x1) -2f(y1) মাইনাস কত, সি। তাহলে বসাই দিই, আমি এটা কেটে দিচ্ছি, এখানে বসাই দিই, তাহলে জায়গা কমই হয়ে যাবে, 2g(x1) -2f(y1) প্লাস সরি মাইনাস সি। এখন দেখি কি করা যায়, সবকিছু যা কিছু আছে সব বাম পাশে নিয়ে চলে আসবে, সবকিছু সব একদম সব। তাহলে হয়ে যাবে x(x1) প্লাস y(y1), তারপরে হচ্ছে এখানে থাকবে কত, জি এক্স, না জি এক্স, এখানে -জি(x1), ওই পাশে -2g(x1), এই পাশে আসলে +2g(x1),
হয়ে যাবে এটা জি ইন্টু এক্স ওয়ান। ঠিক একইভাবে প্লাস এফ ওয়াই, এখানে প্লাস এফ ওয়ান হয়, এফ ওয়াই ওয়ান হয়ে যাবে, প্লাস সি ইকুয়াল জিরো। কাজ প্রায় শেষ। এটা ছোট্ট কাজ করবো, সেটা হলো এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান প্লাস এখান থেকে জি কমন নিব, তবে টু জি কমন নিব। টু জি কমন নিলে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু থাকবে। এটা লেখার একটা কারণ আছে, আমি বলতেছি। আর এখান থেকে টু এফ কমন নিব, থাকবে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, গুণ করে দেখবে আবার আগেরটাই আসবে, প্লাস সি ইকুয়াল জিরো। তো এই যে লাস্ট যে লাইনটা পাইলাম, সর্বশেষ যে লাইনটা পাইলাম, এই সর্বশেষ লাইনটাই হচ্ছে আমাদের নির্ণেয় স্পর্শক বের করা ফর্মুলা। কার জন্য? বৃত্তের জন্য। শুধু যে বৃত্তের জন্য এমন না, এই জিনিসটা ব্যবহার করা যায় প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণে ব্যবহার করা যায়। এটা পরে বলতেছি, এখনই না। এবার একটু আমরা সমীকরণের সাথে মিলাই। কোন সমীকরণ? বৃত্তের সমীকরণ। কি ছিল এরকম? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা বইতে আছে, দেখবা সুন্দর করে লেখা আছে, টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। তো এই বৃত্তে স্পর্শক, বা এভাবে লিখি, এই বৃত্তে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে প্রশ্নে এক্স ওয়ান ওয়াই ওয়ানের মানটা দেওয়া থাকবে। এই বৃত্তে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে কোনটা? ঠিক এই সমীকরণটা। তো যদি কোনো দ্বিঘাত সমীকরণ, বৃত্ত কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, তার কোনো একটা বিন্দুতে, এটা অবশ্যই বৃত্তের উপরিস্থিত বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান আর উপরে থাকতে হবে, বাইরে থাকলে কিন্তু আবার হবে না। আর ভিতরে থাকলে তো স্পর্শক আঁকানোই যাবে না, এটা অবশ্যই উপরে থাকতে হবে। তো সবচেয়ে একটা ভালো কাজ হয় কি, যদি পরীক্ষায় বলে স্পর্শক বের করতে, তবে একটু আগে চেক করে নেওয়া যে এই বিন্দুটা কি আসলেও এই বৃত্তের উপর অবস্থিত। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি এখন বলে রাখতেছি। যারা হচ্ছে স্কিপ করে চলে গেছে, ওদের তো মাথা ঢুকবে না, এই জিনিসটা ভুল হইতে পারে। বিশেষ করে এইচএসসি তে থাকবে না, কোনো ভর্তি পরীক্ষায় বা কোনো এক জায়গায় এটা দিতে পারে, দেওয়াটাই স্বাভাবিক। আমাকে কোশ্চেন করতে দিলে আমি এসব কাজ করে রাখবো আর কি। তো যদি কখন এরকম বলে যে বৃত্তে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো, এখন বিন্দু দেওয়া আছে, কোনো কথা নাই, সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেল। কিন্তু যদি এরকম হয়, বৃত্ত আছে, বিন্দুটা এখন ভিতরে, দিয়ে দিয়ে দিতে পারে, না দিতেই তো পারে, বিন্দুটা ভিতরে, এখন বললো এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। এখন দেখা গেল কি এই বিন্দুটা আসলে বৃত্তের ভিতরে আছে, উপরেই নাই, তাই স্পর্শক আঁকাবো কেমনে? এটা তো সম্ভবই না। তখন উত্তর কিন্তু কোনোটিই নয় হবে। বা যদি অপশনে চারটা সমীকরণ দেওয়াও থাকে, একটাও কিন্তু উত্তর হবে না, ওটাকে দাগাইলে ভুল হইতে পারে। তো এইসব কাজ কিন্তু করা হইতে পারে প্রশ্নের মধ্যে, একটু খেয়াল রাখতে হবে। তো প্রথম কাজটা কি, আগে একটু চেক করব যে এই বিন্দুটা আসলে বৃত্তের উপরে কিনা। তারপর বৃত্তের উপরে অবস্থিত, হ্যাঁ ঠিক আছে মানতেছে, ওটা সমীকরণকে সিদ্ধ করতেছে। তারপর কি করব, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। আরেকবার বলতেছি, দ্বিঘাত সমীকরণ, আমি আগের কথা বলতেছি আবার। দ্বিঘাত সমীকরণ বৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওর উপরে যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার জন্য এই এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান লিখবো। এক্স ওয়ান কোনটা? ওই বিন্দুর ভুজ। ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান লিখবো। তারপরে এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই টু লিখবো। ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। আর সি তো সি থাকবে। এভাবে করলে এই চারটার জন্যই, এটা হচ্ছে দ্বিতীয় পত্র পড়ার সময় ওখানে দেখবে কণিকা আছে এই বাকি তিনটা, আর বৃত্ত এখানে পড়তেছি, সবগুলোর জন্য এটা কাজে দিবে। তো এই হইলো মোটামুটি স্পর্শক। ম্যাথ করলে আরো ইজি হয়ে যাবে বিষয়গুলা। এরপরে কি ম্যাথ আছে না একটা, ও আরেকটা জিনিস, সেটা হলো অভিলম্বের সমীকরণ। তো বইতে অভিলম্বের জন্য আলাদা একটা ফর্মুলা দেওয়া আছে, তো ওই ফর্মুলা আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। কারণ ওই ফর্মুলা ছাড়াই সব রকমের ম্যাথ করে ফেলা সম্ভব। সুতরাং আলাদাভাবে ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নাই। আমি নিজেও কোনো মুখস্থ করি না এটা। দেখি উদাহরণ একটা একটু করা যাক। একদম সহজ একটা ম্যাথ, সূত্র যেটা শিখলাম সেটা দিয়ে করে ফেলবো। এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন ওয়াই প্লাস 28 ইকুয়াল জিরো। তো এই বৃত্তের -2,4 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আগে একটু চেক করে দেখি যে -2,4 বিন্দুটা আসলে এই বৃত্তের উপর অবস্থিত কিনা। কি করব, বিন্দুটা বসাই দিব। তো আমি একটু তাড়াতাড়ি করে ফেলি, 2 × 4 প্লাস 4 × 4 = 16 প্লাস, তারপর কত, -4 × 8, তারপর 4×10 = 40, তারপর 28। তাহলে এখানে আছে 16 আর 4 কত হয়, 20 হয়, 20 আর 28 কত হয়, 48, 48, আর এখানে আছে 48, বাদ গেলে শূন্যই থাকে, তার মানে ঠিক আছে এই বিন্দুটাই বৃত্তের উপরে অবস্থিত, সুতরাং স্পর্শক এবং অভিলম্ব বের করা যাবে। তো বৃত্তটার সমীকরণ আরেকবার লিখে ফেলি। কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস 10y প্লাস 28 ইকুয়াল 0। নাম দিলাম 1 নাম্বার। তো ধরো বৃত্তটা দেখতে এরকম হইতে পারে। -24 কোথায় আছে ধরি, এখানটায় -24। ঠিক এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, এটা হচ্ছে আমার একটা স্পর্শক, উপরে উঠে গেল না,
সমস্যা নাই, নামাই দিচ্ছি আরে। এবার হয়েছে। আর আমাদের অভিলম্বটা কেমন হবে, ঠিক এই পয়েন্টে একটা কি আঁকাইতে হবে, লম্ব আঁকাইতে হবে। লম্ব যদিও হয় নাই, এটা একদম সোজাসুজি চলে যাবে। এটা হচ্ছে একটা অভিলম্ব। এর নাম কি, একটা সুন্দর করে নাম আছে না, অভিলম্ব। আর এটার নাম কি, স্পর্শক। স্পর্শক, ঠিক আছে। স্পর্শক আর অভিলম্ব। তো আগে স্পর্শকের সমীকরণটা বের করি। আর এখানে আমাদের x1 y1 একটু যেটা ফর্মুলা দেখলাম সেটা কি, x1 y1 স্পর্শ যে বিন্দু সেটা -2,4। তাহলে প্রথমে হচ্ছে স্পর্শকের সমীকরণটা বের করা যাক। তাহলে -2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আসবে এরকম। স্পর্শকের সমীকরণ প্রথমে কি করতে হইতো, x1 না, ফর্মুলা কিন্তু একদম ছোটস্থ রাখতে হবে, ছোটের আগায়। তাহলে x ইন্টু x1 বলতে এখানে -2 প্লাস y ইন্টু y1, y বলতে এখানে কত, মাত্র 4 প্লাস, তারপরে 2g এর মানটা এখানে 4ই থাকবে, কোনো চেঞ্জ হবে না, শুধু x এর জায়গায় x প্লাস x1/2 আসবে, এইটুকুই পার্থক্য। তাহলে x প্লাস x1 কত, -2, তাহলে -2 বাই কত, 2 প্লাস, সরি -10, এটা এরকমই থাকবে। y এর জায়গায় y প্লাস y1/2 আসবে, তাহলে y প্লাস 4 বাই কত, 2 প্লাস 28 ইকুয়াল 0, বাকি সব ঠিকঠাক থাকবে। তাহলে এক্স স্কোয়ার জায়গায় x1, ওয়াই স্কোয়ার জায়গায় y1 প্লাস 4, এক্স এর জায়গায় x প্লাস x1/2, ওয়াই এর জায়গায় y প্লাস y1/2, বাকি সব ঠিকঠাক থাকবে, যা আসবে সেটা স্পর্শকের সমীকরণ। হিসাব করা যাক। -2x, তারপরে হচ্ছে 4y, এখানে তো 2 দিয়ে কাটা যায় না, 2 দিয়ে গুণ করলে 2x, -2 × 4, -5 না এখানে মাইনাস, তাহলে 5y, আর এখানে হচ্ছে 5 4 5 20 না, তাহলে -10, 5, এখানে 5 না, হ্যাঁ ঠিক আছে, 20 28 ইকুয়াল 0। হিসাব করি। তাহলে এখানে 2x কাটা, যা কেটে গেল ভালোই হইলো। আর 4y - 5y মানে হচ্ছে শুধু -y থাকে। আর এখানে হচ্ছে -24, 28 থেকে 24 বাদ দিলে 4 থাকে। এটা হচ্ছে কত, +4 থাকে না, তার মানে y = 4 থাকতেছে। y = 4, y = 4 হিসাব করে এটা আসবে, দেখবা এটাই আসবে। তো এই পাইলাম হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো এবার আমাদের অভিলম্বের সমীকরণ লাগবে। আমি আগেই বললাম যে আলাদা করে ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন নাই। তো দেখি অভিলম্বের সমীকরণটা একটু বের করা যাক। এখন যে কাজটা করবো সেটা হলো, নাম দিব এটা 1 নাম্বার, এটা নাম দিলাম 1 নাম্বার। তো অভিলম্ব কোনটা, স্পর্শকের উপর লম্ব না, আবার কোন বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী, এই কাজটা তো করাই যায়, সরলরেখাতে শিখেছি। তাহলে স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ ধরে নিব। সেই সমীকরণটা -2/4 বিন্দুগামী, যা আসবে সেটাই অভিলম্বের সমীকরণ, কোনো কথা নাই আর। অথবা আরেকটা ভাবে করা যায়, যে কেন্দ্রগামী, স্পর্শকের উপর লম্ব এবং কেন্দ্রগামী করলে যা আসবে, -2/4 বিন্দুগামী করলে একই রেজাল্ট আসবে। তাহলে এখন যে কাজটা করবো সেটা হলো, ধরি 1 নং এর 1 নং এর উপর লম্ব রেখা, 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে y আর x এর সহগ কত, 0 না, তাহলে সহগ করে চেঞ্জ করে দিই। তাহলে কি থাকবে, x প্লাস 0 ইন্টু y, এরকম না, এখানে 1 ইন্টু, বোঝানোর সুবিধার্থে একটু বড় করে লিখলাম, বোঝা উচিত এটা। 1 নম্বরে যেহেতু কোনো x নাই, অসহগ কত, 0, সেই সহগটা y কে দিছে, y সহগটা x এর কাছে আসছে, সরলরেখাতে ছিল এগুলা। তাহলে এই থাকে হচ্ছে x ইকুয়াল কে, নাম দিলাম 2 নাম্বার। তো এই 2 নং রেখাটা, 2 নং কোন বিন্দুগামী, -24 বিন্দুগামী না, এত বিন্দুগামী। তাহলে এই -24 2 নং রেখায় বসাই দিলাম। তো x এর মানটা বসানোর জায়গা আছে, কিন্তু y এর মান বসানোর জায়গা নাই, k = 2 থাকে। অতএব আমাদের অভিলম্বের সমীকরণ এরকম থাকতেছে, x = -2। তাহলে এই হচ্ছে নির্ণেয় অভিলম্বের সমীকরণ, একদম সহজ ম্যাথ। এরপর আসি পরবর্তীতে, দেখি সামনে কি আছে। বৃত্তে স্পর্শক হওয়া শর্ত না, তো এই প্রমাণটা অবশ্যই সবাইকে শিখে রাখতে হবে, খুব ভালো মতো শিখে রাখতে হবে, কিন্তু নাহলে কিন্তু সমস্যা। দেখি শুরু করি। তো ধরো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে কিরকম, যে x² প্লাস y² ইকুয়াল r², আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে y = mx প্লাস c। এটা শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে যে সূত্রে একটা প্রতিপাদন করব, সেটা মনে রাখা, মানে মনে রাখাই লাগবে। আর এটা শিখতেও হবে, এরকম ভাবেই শিখতে হবে অবশ্যই। তো একটা বৃত্ত আছে x² প্লাস y² ইকুয়াল r², যার কেন্দ্র হচ্ছে 0 0, এবং একটা সরলরেখা আছে y = mx প্লাস c। তো এখন যে কাজটা করবো সেটা হলো, এই সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক হবে, তার শর্তটা কি, স্পর্শক যে আসলেই হবে, শর্তটা কি, এখানে c, m এবং r এর মধ্যে সম্পর্কটা কেমন হইলে এই সরলরেখাটা এই বৃত্তে স্পর্শক হবে, সেটা এখন কি করব, বের করব।
আমি একটা কাজ করি, ধরলাম যে বৃত্তটা এরকম, আর ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস যে সরলরেখাটা সেটা এরকম। এটা আমি র্যান্ডম ভাবে আঁকাইলাম, এটা যে এরকমই হবে গ্রাফে এমন তো না। এটা একটু নামাই দেই সামান্য, দেখতে ভালো লাগবে, হয়েছে। তো এই সরলরেখাটা দেওয়া আছে হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, আর একটা কেন্দ্র আছে হচ্ছে এটার 0 0, আর এই বৃত্তের সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তো বইতে খুব সম্ভবত এটা এভাবে করা আছে যে কেন্দ্র থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। এটা অবশ্যই ঠিক আছে, এটা অবশ্যই ঠিক আছে, তবে আমি এভাবে করে দেখাচ্ছি না, এটা কেউ নিজে নিজে চেষ্টা করবো, একদম সহজ কাজ। এই যে মূল বিন্দু 0 0 কেন্দ্র না এটা, তো কেন্দ্র থেকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর লম্ব দূরত্ব কত, সি একক। এটা সরলরেখাতে ছিল, এটা কার সমান, ব্যাসার্ধের সমান, সেখান থেকে সরাসরি আসবে। সরি, লম্ব দূরত্ব সি আসবে না, শুধু সি না তো, উপরে সি, নিচে হচ্ছে রুট এম স্কোয়ার প্লাস ওয়ান আসবে, আর যাই হোক আসবে কিছু একটা। তো সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান, আর এর সমান করলে সরাসরি সূত্রটা চলে আসবে। তবে আমি একটু অন্যভাবে করাবো, অন্যভাবে করাচ্ছি এটা, একটু ভালো করে খেয়াল করতে হবে। তো প্রথমে সমীকরণটা লিখি আমি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, আর এখানে কি আছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। তো যদি এরা পরস্পরকে স্পর্শ করে একটা বিন্দুতে, তার মানে অবশ্যই একটা স্পর্শ বিন্দু পাওয়া যাবে। এই স্পর্শ বিন্দু বা ছেদ বিন্দু আমরা কেমনে বের করি, সমাধান করে না। দুইটা সরলরেখা যে ছেদ করছে কোনো একটা পয়েন্টে, সেটা কেমনে বের করি, বা একটা সরলরেখা একটা বৃত্ত সমাধান করে না, সমাধান করলে কি পাওয়া যায়, গ্রাফে তাদের ছেদ বিন্দু পাওয়া যায়। এখানে এই কাজটাই করবো, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, আর এই বৃত্তটা সমাধান করবো। তাহলে ওয়াই এর মানটা এখানে বসাই দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস সি এর উপর স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, ভাঙাই দিই সব, এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে 2mxc প্লাস সি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, হয়েছে। একটু সাজায় লিখি এটা, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান, তারপর থাকে হচ্ছে 2mxc, তাহলে এক্স ইন্টু 2mc, আর এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা দেখতে ঠিক কার মতো লাগছে, দ্বিঘাত সমীকরণ না, যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা পুরাটা হচ্ছে সি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই, সরি বি এক্স প্লাস সি ইকুয়াল 0, একটা দ্বিঘাত সমীকরণ। তো একটা দ্বিঘাত সমীকরণে কয়টা সমাধান থাকে, দুইটা সমাধান থাকে না, দুইটা সমাধান থাকে। তো যদি এই দ্বিঘাত সমীকরণে দুইটা সমাধান থাকে, তার মানে অবশ্যই এক্স এর দুইটা মান আছে, এখানে অবশ্যই এক্স এর দুইটা বাস্তব মান আছে। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো, এক্স এর যদি দুটা মান থাকে, ওয়াই এরও অবশ্যই দুটা মান আসবে। সেটা একই হতে পারে, ভিন্ন হতে পারে, সেটা চিন্তা কোনো কথা না, চিন্তার কোনো কারণ নাই, ওটা নিয়ে চিন্তা করলে হবে না। কিন্তু দুটা মান তো আসছে নাকি। এখন কথা হলো, এই যে সরলরেখাটা যে স্পর্শক হবে, স্পর্শক যে হবে, সেই ক্ষেত্রে আমাদের স্পর্শ বিন্দু কটা পাওয়া উচিত, একটা না, কিন্তু এখান থেকে দ্বিঘাত সমীকরণ থেকে পাচ্ছি কয়টা, দুইটা না। এক্স এর মান দুইটা, ওয়াই এর মান দুইটা, তার মানে বিন্দু দুইটা। তাহলে কি স্পর্শক হইলো, হইলো না তো। এই কাজ তো করা যাবে না, আমাদের তো শর্ত এটা না যে দুইটা বিন্দু ছেদ করবে। এখানে তো বলছে যে স্পর্শ হওয়ার শর্ত বের করো, অবশ্যই একটা বিন্দু আনতে হবে। তাহলে আমাদের এই সমীকরণের সমাধান কয়টা রাখতে হবে, একটা না। এই সমীকরণে মাত্র কয়টা সমাধান রাখা লাগবে, একটা, দুইটা আনলে হবে না, দুইটা আনলে হবে না। তো কোন একটা দ্বিঘাত সমীকরণের সমাধান কখন একটা আসে, যখন তার নিশ্চয়কের মান 0 আসে না। নিশ্চয়ক কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল 0, এটা কি নিশ্চয়ক না। তার মানে অবশ্যই এই সমীকরণে যে নিশ্চয়ক, সেই নিশ্চয়কের মানটা 0 নিয়ে আসতে হবে। কারণ সমাধান আমার একটা থাকা লাগবে, এক্স এর মান একটা রাখা লাগবে, দুইটা না। এখানে লিখবো যে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তা আমি যে বাংলা কথাগুলো লিখলাম, এটা একটু সাথে সাথে খাতায় লিখে নিবা। আর পরীক্ষা হলে কিন্তু এই লাইনটা লিখলে খুব ভালো হয়, স্যার একটু খুশি হয়ে যাবে তাইলে। তাহলে এখানে হচ্ছে বি এর মানটা কত, 2mc না, 2mc উপরে স্কোয়ার মাইনাস ফোর, এ কত, এম স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে সি কত, সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল 0। স্কোয়ার করি তাহলে 4, এখানে আছে এম স্কোয়ার সি স্কোয়ার, এম স্কোয়ার সি স্কোয়ার, এটা পুরোটা গুণ করতেছি, প্রথমে হচ্ছে -4m স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে -4m স্কোয়ার সি স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 4m স্কোয়ার আর স্কোয়ার, আর -4 দিয়ে গুণ করলে -4c স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস 4r স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এই অংশটা বাদ। আর এখানে আমরা হচ্ছে 4 দিয়ে ভাগ করতে পারি, থাকবে এরকম এম স্কোয়ার আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল 0। ছোট্ট একটা কাজ করবো, এটা একটু বাদ দিয়ে দিই, দরকার নাই। এবার দেখি কি করা যায়। আর স্কোয়ারটা এক পাশে থাক, আর সি স্কোয়ারটা পাশে যাক, তাহলে সি স্কোয়ার ইকুয়াল এরকম আসবে, এম স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইকুয়াল এম, আর স্কোয়ারটা কমন নেওয়া যায়, আর স্কোয়ার কমন গেলে এম স্কোয়ার প্লাস ওয়ান। তো এটা নির্ণয় শর্ত, তো বইতে মনে হয় এইভাবে লেখা আছে, সি ইকুয়াল প্লাস মাইনাস আর রুট এম স্কোয়ার প্লাস ওয়ান। যে কোনো একটা মনে রাখলেই হবে, যে কোনো একটা হয় এটা, নাহলে উপরের লাইনটা। তো এই হচ্ছে নির্ণয় শর্ত।
এই শর্তের মাধ্যমে কিন্তু অনেক ম্যাথ ছোট করে ফেলা সম্ভব। আর যদি পরীক্ষায় কখনো এরকম প্রমাণ করতে বলে, বা যদি বলে যেখানে আর এর মান দেওয়া থাকতে পারে কিছু একটা, কিন্তু এম এর মানটা মিসিং, সি এর মান দেওয়া থাকতে পারে, বলতে পারে এম এর মানটা বের করো কখন, স্পর্শ করার সাপেক্ষে। তো এইভাবে করলেও হবে, কিংবা আমি যে বললাম কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধ সমান, এভাবে করলেও হবে। আর এই যে আমরা শর্তটা বের করলাম একটু মুখস্থ রাখতে হবে। আর ফুল প্রসেসটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে খুব ভালো মতো। কারণ এই প্রসেসেই আমরা যে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্তে স্পর্শক যে করবে, স্পর্শ করবে কিনা তার শর্তটা বের করব। ওটা হচ্ছে দ্বিতীয় পত্রে আমার করে দেওয়া আছে। যখন হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে যাওয়া তখন ওটা দেখে নিয়ে সমস্যা নাই। এখন উদাহরণ 2-তে আসি, কি বলছে এখানে দেখি। একটা বৃত্ত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10 বৃত্তে অঙ্কিত স্পর্শক এত রেখা সমান্তরাল, 5x মাইনাস 12y মাইনাস 9 = 0 রেখা সমান্তরাল, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো শুরুতেই ম্যাথটা করার আগে যেটা প্রয়োজন জানা সেটা হলো একটু চিত্রটা অঙ্কন করতে হবে, কারণ চিত্র না আঁকাইলে অনেক কিছু আসলে ভুল হইতে পারে। দেখি চিত্রটা অঙ্কন করে ফেলি। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, আর উপরে হচ্ছে আরেকটা জিনিস বলতে মানে বলা লিখে দেওয়া উচিত ছিল যে কই লিখবো, এখানে লিখবো নাকি, আচ্ছা এখানে লিখে দিই কারণ এই ম্যাথে লাগবে তো সেই জন্য। তো ধরো একটা বৃত্ত আছে এরকম, এটা হচ্ছে আলাদা নাম দিই। স্পর্শ হওয়ার শর্তই বের করতেছি, এখানে স্পর্শ হওয়ার শর্তই বের করতেছি। তো ধরলাম একটা বৃত্ত আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস, দরকার নাই যদিও, 2fy প্লাস c = 0, একটা সরলরেখা আছে। তো একটা কেন্দ্র আছে এখানে। তো যদি কোনো একটা সরলরেখা বৃত্তে স্পর্শ করে, যদি কোনো সরলরেখা বৃত্তে স্পর্শ করে, তবে তবে আমরা বলতে পারবো যে কেন্দ্র থেকে রেখার কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়, ব্যাসার্ধের একটুও কম না একটুও বেশি না, ব্যাসার্ধের সমান হয়, তবে তা স্পর্শক হবে, তবে তা স্পর্শক হবে। তো এটা তো এমনি থেকেই বোঝা যাচ্ছে যে একটা সরলরেখা আছে, সেই সরলরেখা উপর কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করছি এবং সেটা ব্যাসার্ধের সাথে মিলে গেছে, তাহলেই তো রেখাটাকে আমরা স্পর্শক বলবো, তাই না? এটা অবশ্যই অবশ্যই কি দরকার লাগবে, পরের ম্যাথে লাগবে। তো ধরো যে 5x মাইনাস 12y মাইনাস 9 = 0 যে রেখাটা আছে না, সেই রেখাটা এরকম হতেই পারে, এমন হবে না যে, এমন তো না, হতেই পারে ধরলাম, এখন শিওর না, হইতে পারে এরকম, ধরলাম যে এরকম হয়েছে, ইকুয়াল কত, 0। তো একটু চেক করে দেখতে পারো যে এই সরলরেখাটা এই বৃত্তে আসলে স্পর্শ করে না, আমি চেক করে দেখতেছি না। চেক করবা কেমনে? কেন্দ্র বের করে ব্যাসার্ধ বের করবা, সেই কেন্দ্র থেকে এই সরলরেখাটা লম্ব দূরত্ব দেখা যাবে যে বেশি চলে আসবে, বেশিও আসতে পারে কমও আসতে পারে। এই সরলরেখাটা ছেদক হইতে পারে, বাইরে থাকতে পারে, জানি না আসলে কোথায় আছে, চেক করে দেখার কোনো দরকার নাই। এখন এই সরলরেখাটি সমান্তরাল, এই সমান রেখাটি সমান্তরাল, সরি এই সরলরেখাটা সমান্তরাল, এবং এই বৃত্তে নির্ণেয় যে বৃত্তটা অঙ্কন করলাম না, এই বৃত্তে একটা স্পর্শক, তাহলে সেটা দেখতে কেমন হতে পারে? আমি এক কাজ করে কপি করে বসাই দিই। তো চিন্তা করো তো, অরি সমান্তরাল স্পর্শক হইতে হলে কি এরকম হইতে হবে না? মোটামুটি এরকম হবে কিনা? অবশ্যই হবে, এটা তো বোঝা উচিত, সহজ জিনিস। এই রেখাটা সমান্তরাল এবং উক্ত বৃত্তে স্পর্শক, রেখাটা কেমন? অবশ্যই এরকম হবে। এখন মজার বিষয় হলো এখানে কিন্তু একটা রেখা থাকবে এরকম না, রেখা আরেকটা আসবে, কেমন? এই যে এরকম, নিচে একটা উপরে আরেকটা আসবে। তো যদি কেউ একটা বৃত্ত বের করে, সরি কি বলে, একটা সমীকরণ বের করে আসো, তাহলে উত্তর, সরি নাম্বার অর্ধেক দিবে। দুটা যদি উত্তর বের করা হয় তবে নাম্বার ফুল দিবে। তো এই বিষয়গুলো একটু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দেখি, তাহলে হাতে কি কি আছে? একটা সরলরেখা দেওয়া আছে। কোন সরলরেখা? এই যে এটা, 5x মাইনাস 12y মাইনাস 9 = 0 একটা সরলরেখা দেওয়া আছে। তো ওই সরলরেখার সমান্তরাল দুইটা রেখা আছে, এই একটা উপরে আরেকটা, এই দুইটা রেখায় বৃত্তে স্পর্শক। এখন সেই দুইটা রেখার আমাদের সমীকরণ বের করতে হবে। তো প্রথমে যে কাজটা করবো সেটা হলো এই সরলরেখাটার সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণটা বের করব। তাহলে এখানে ধরে নেই যে 5x মাইনাস 12y মাইনাস 9 = 0 এই রেখার সমান্তরাল, সমান্তরাল না, এই রেখার সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ, এই রেখার সমান্তরাল যে কোনো যে কোনো রেখার যে কোনো রেখার সমীকরণ, যে কোনো রেখার সমীকরণ। তো কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণ কিরকম থাকে? সামনের অংশটা সেম, শুধু পরে প্লাস কে ধরে দিলেই হয়ে যায়। তাহলে 5x মাইনাস 12y প্লাস k = 0। তবে এখন আমাদের কে এর মানটা বের করতে হবে। তো এই যে সমীকরণটা দেখলাম, সেই সমীকরণটা
উপরেরটার জন্য প্রযোজ্য, নিচেরটার জন্য প্রযোজ্য, ওর সমান্তরাল যতগুলো আছে সবার জন্য প্রযোজ্য। কিন্তু কে এর মানটা আমাদের স্পেসিফিক দুইটাই নিয়ে আসতে হবে, একটা উপরেরটার জন্য একটা নিচেরটার জন্য। কেমন বের করবো? এই বৃত্তটা যে কেন্দ্র, এই বৃত্তটা যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে এই উভয় সরলরেখার যে লম্ব দূরত্ব, অবশ্যই লম্ব দূরত্ব সেটা আসলে ব্যাসার্ধের সমান। এখন যে কাজটা করবো সেটা হলো বৃত্ত। এখন আমরা একটু বৃত্তের কেন্দ্র বের করব, বৃত্তের কেন্দ্র বের করব। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই সহগকে -2 দিয়ে ভাগ, থাকবে হচ্ছে 4,5। এবং ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি থাকবে? √4² + 5² - 8। 4 4 16, 5 5 25, 25 আর 16 কত হয়? 39। সরি 41 না 41। আর এখানে আছে হচ্ছে কত? 8। সরি সরি 8 না, কিন্তু এর 8 এর -8। তাহলে মাইনাস মাইনাস 8 হয়ে যাবে। তাহলে 41 + 8 49, 49 রুট করলে 7 আসবে। এটা তো আগের চ্যাপ্টারের ম্যাথ, এটা তো না বোঝার কিছু নাই আসলে, এত কথা বলার কোনো প্রয়োজন হয় না। ব্যাসার্ধ হচ্ছে 7 একক পাইলাম, বৃত্তের কেন্দ্র 4,5 পাইলাম। এটা আছে 4,5, ব্যাসার্ধ 7 একক দেওয়া আছে। এখন কি কাজ? কেন্দ্র থেকে এই 1 নং সরলরেখা, কেন্দ্র থেকে এই যে 1 নং যে সরলরেখাটা আছে না, এই সরলরেখাটা কেন্দ্র থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান আসবে, তবেই একমাত্র স্পর্শক আমরা বলতে পারবো। এখন যে কাজটা করবো সেটা হলো কেন্দ্র থেকে 1 নং এর লম্ব দূরত্ব, 1 নং এর লম্ব দূরত্ব সেটা আসবে কেমন? লম্ব দূরত্ব আশা করি মনে মনে আছে কেমন বের করতে হয়। প্রথমে বিন্দুরে সরাসরি রেখাতে বসাই দেবো, দেই বসাই, কোনো কথা নাই। 4 5 20, -5 12 60 প্লাস কে, আর নিচে √a² + b², এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার, 5² + 12² 13 আসবে। এটা অবশ্যই সমান হবে কার? ব্যাসার্ধের সমান। এটাই হচ্ছে আমাদের শর্ত, এটা হইতেই হবে, নয়তো বা স্পর্শক হবে না। আর এখানে অবশ্যই মডুলাস দেওয়া লাগবে, মডুলাস দিতে ভুল করছি, কারণ কে এর মানটা কি হবে জানি না। এবং এই মানটা 20 - 60 + কে, এই মানটা অবশ্যই পজিটিভ রাখতে হবে, কারণ লম্ব দূরত্ব নেগেটিভ হয় না। থাকবে এরকম কে -40, কে -40। আর এখানে আছে √5² + 12² থাকবে কত? 13। আর এখানে 13 দিয়ে আমরা 7কে গুণ করি, তাহলে 7 10 70, আর এটা 3, তাহলে 21 91 থাকবে 91। তা যদি মডুলাসটা উঠাই দেই থাকবে এরকম কে -40 ইকুয়াল +-91। তাহলে +91 এর জন্য একটা মান আসবে, আর -91 এর জন্য আরেকটা মান আসবে। তাহলে যদি +91 নেই, তখন কে এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 131 মনে হয়, 131। আর যদি হচ্ছে মাইনাস নেই তাহলে কমে যাবে, মাইনাস কত? 51 আসবে, -51। এখন এই যে কে এর দুটা মান পাইলাম, সেই কে এর দুটা মান আমরা 1 নং এ বসাই দেবো। তাহলে 1 নং এ কে এর দুটা মান বসিয়ে পাই, একটা থাকবে এরকম, স্পর্শকের সমীকরণ পাচ্ছে কিন্তু এগুলা, 5x - 12y + 131 = 0। আরেকটা আছে 5x - 12y - 51 = 0। তো এই দুইটা রেখাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ, দুইটা কিন্তু স্পর্শকের সমীকরণ। নেক্সট ম্যাথে যাওয়া যাক। উদাহরণ 3 না, এটা তো সহজে মনে হচ্ছে। দেখাও যে x - 3y = 5 রেখাটি এত বৃত্তে স্পর্শ করে, স্পর্শ বিন্দু দিয়ে যায়, এরূপ ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তো দেখি প্রথম প্রথম অংশটা করা যাক, আর দ্বিতীয় যে অংশটা সেটা আসলে দুইভাবে করা যায়। একটা সহজ উপায় আছে, এটা একটু বড় উপায় আছে, দুটাই বলতেছি, একটা করাবো। তো প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হইলো বৃত্তটা লিখি যে x² + y² - 6x + 8y + 15 = গোল্লা। নাম দিলাম 1 নং। তো এই 1 নং বৃত্তের কেন্দ্রটা আসলে কত? কেন্দ্র 1 নং বৃত্তের কেন্দ্র 3, -4। এসব নিয়ে তো আসলে কথা বলা দরকার নাই। এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ তাহলে √3² + 4², 4 4 16, 3 3 9, 16 9 25, 25 থেকে 15 বার 10, √10 একক, √10 একক। তো কেন্দ্র পাইলাম, ব্যাসার্ধ পাইলাম। এবার এই x - 3y = 5 রেখাটা ওই বৃত্তকে স্পর্শ করবে কিনা তা বের করার শর্ত, একমাত্র শর্ত, সবচেয়ে ইজি শর্তই হচ্ছে কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়, তবে ওটা স্পর্শক হবে। কাজ করি, এটা সাথে লিখে নিই, -5 = 0, নাম দিলাম 2 নাম্বার। যে কাজটা করবো সেটা হলো কেন্দ্র থেকে 2 নং এর লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র হতে 2 নং এর দূরত্ব, 2 নং এর দূরত্ব বা লম্ব দূরত্ব যাই হোক একই হইল, লম্ব দূরত্ব। কি করব? বিন্দুটা ওই রেখার উপরে বসাই দেবো, দেই বসাই 3, মাইনাসে মাইনাসে 3, এখানে 3 না, আর -4 বসালে প্লাস, 3 4 12, -5 নিচে √
1² প্লাস 3² এটা এরকম হইলো কেন? এখানে আছে 1² প্লাস 3² না? তাহলে উপরে থাকে হচ্ছে 12 আর 3 কত হয় 14, 14 থেকে 5 বাদ 9 থাকে, সরি 12 আর 3 15 না, 15 থেকে 5 বাদ 10 থাকে, আর নিচে হচ্ছে √10। তা 10/√10 কাটাকাটি করলে √10 থাকবে উপরে, √10 একক। যেহেতু এখন বলবো কি, যেহেতু যেহেতু লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, এর পরের ম্যাথগুলোতে আর লিখবো না কিন্তু এত কথা। যেহেতু লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান অতএব অবশ্যই অবশ্যই কি হবে, এই 2 নং যে রেখাটা সেটা হচ্ছে 1 নং বৃত্তের স্পর্শক হবে, এভাবে লিখে নেবা। অতএব স্পর্শক, অতএব স্পর্শক, ঠিক আছে। এখানে কি বলবো, যেহেতু লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়ে গেছে, তার মানে অবশ্যই 2 নং যে রেখাটা সেটা অবশ্যই অবশ্যই 1 নং বৃত্তের স্পর্শক হবেই হবে। এখন পরের অংশে কি বলছে, যে স্পর্শ বিন্দু দিয়ে যায় এরূপ ব্যাসের সমীকরণ নির্ণয় করো। এটা কেমন দেখি। ধরলাম যে এই একটা বৃত্ত আছে, আর আমাদের যে 2 নং যে রেখাটা সেই রেখাটা নিচ দিয়ে সুন্দর করে চলে গেছে। তো নিচের এই লাইনটা হচ্ছে আমাদের একটা কি স্পর্শক না, এটা একটু সুন্দর করে দেই, হয়েছে। তো এই যে স্পর্শ বিন্দু একটা আছে, স্পর্শ বিন্দু, সেই স্পর্শ বিন্দু দিয়ে যায় এরূপ ব্যাসের সমীকরণ। তার মানে কেন্দ্র এবং স্পর্শ বিন্দুগামী যে রেখাটা, সেই রেখাটার সমীকরণ এখানে বের করতে বলা হয়েছে না? এটা তো বুঝছি আশা করি, খুব কঠিন তো না, ইজি একটা জিনিস, তাই না? তাহলে কেন্দ্র দিয়ে যায় এবং এই স্পর্শ বিন্দু দিয়ে যায় যে রেখাটা, সেটাই আসলে আমাদের এই স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ চাইছে, এটা বের করতে হবে। তো মজার বিষয় হইলো, এটা কিন্তু আসলে অভিলম্বই চাইছে, একটু ঘুরায় বেচাই দিছে এইটুকুই, আর কিচ্ছু না। এটা কিন্তু আমাদের অভিলম্বের সমীকরণটাই। কি করব, যে আমাদের যে স্পর্শকের সমীকরণটা আছে তার উপর লম্ব কেন্দ্রগামী রেখাটাই হবে স্পর্শকের সমীকরণ। অথবা আরেকটা উপায়, সেটা হলো স্পর্শ বিন্দুটাই বের করে ফেলাও। কিভাবে? সরল রেখা বৃত্ত সমাধান করো, স্পর্শ বিন্দু বের হয়ে আসবে, একটা মাত্র বিন্দুই আসবে, দুটা কোনোদিন আসবে না। একটা বিন্দু পাবা, কেন্দ্র পাবা, কেন্দ্র এবং স্পর্শ বিন্দুগামী রেখার সমীকরণ বের করলেই উত্তর বের হয়ে আসবে। এটা একটু বড় প্রসেস। শর্ট প্রসেস হইল এই স্পর্শকের উপর লম্ব কেন্দ্রগামী, স্পর্শকের উপর লম্ব কেন্দ্রগামী যে রেখা সেটাই আমাদের উত্তর। তাহলে কি করবো এখন, স্পর্শকের উপর লম্ব বা 2 নং এর উপর লম্ব, তাহলে 2 নং এর উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখা কি থাকবে, 3x+y, এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার নেই আর, প্লাস k=0। অনেক কথা বলেছি নাকি, নাম দিলাম 3 নাম্বার। 3 নং রেখাটাকে অবশ্যই কেন্দ্রগামী হইতে হবে। তাহলে 3 নং রেখা কেন্দ্রগামী না কেন্দ্রকোণে, 3-4, 3-4 বিন্দুগামী, এত বিন্দুগামী। তাহলে এই বিন্দুটা 3 নং রেখার উপর বসাই দিই। তাহলে 3 × 3 = 9, -4 প্লাস k=0, এখান থেকে কে আসবে হচ্ছে -5। তাহলে কে এর মানটা আমরা হচ্ছে 2 নং-এ বসাই দিই, বা 2 নং হইতে পাই, 2 নং হইতে পাই কি পাই, এক্স মাইনাস, সরি কি বলে, 2 নং-এ বসাবো, 3 নং-এ বসাবো না, 3 নম্বরে বসাবো, তাই তো বলি। তাহলে 3x+y-5 = 0, এই হচ্ছে নির্ণেয় সমীকরণ, এটাই আমাদের উত্তর। তো এরপর বইতে হচ্ছে উদাহরণ 4, বাহিরের বিন্দু থেকে না। তো এই ম্যাথটা শুরু করার আগে বইতে একটু খুলে দেখতে পারো যে এখানে একটা সূত্র দেওয়া আছে, t² = s × s1। এটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দু থেকে, আমি লিখে দিচ্ছি এটা। তো বাহিরে একটা বিন্দু থেকে কোনো একটা বৃত্তে কিন্তু স্পর্শ আঁকানো সম্ভব। কিরকম এটা, যে একটা মনে করো বৃত্ত আছে আর বাহিরে একটা বিন্দু আছে। তো এই বিন্দু থেকে কিন্তু আমরা এই বৃত্তের উপরে দুটো স্পর্শক আঁকাইতে পারি, যদিও বাঁকাটেরা হয়ে গেল হোক। ধরো এই দুটা স্পর্শক আঁকাইলাম। তো এই দুটা স্পর্শক বের করার জন্য একটা বড় একটা ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ এবারও এই ফর্মুলা ছাড়াই ম্যাথ টেস্ট করে ফেলতে পারবো। সুতরাং এটা বাদ দিয়ে দিই, আমরা একটু ম্যাথে আসি। আর অবশ্যই বাহিরে যদি কোনো বিন্দু থাকে, সেই ক্ষেত্রে ওই বাহিরের বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত দুইটা স্পর্শক আসবে, দুইটা দুইটা অবশ্যই পরীক্ষায় দুটাই বের করতে হবে। আর এই ম্যাথ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই না, এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় আসে এটা, বোর্ডে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কলেজের পরীক্ষাতেও আসতে পারে। তো আমাদের হচ্ছে প্রথম যখন পরীক্ষা দিয়েছিলাম, এটা মনে হয় হাফ ইয়ারলি পরীক্ষাতে নাকি ইয়ার ফাইনালে মনে হয়, এই ম্যাথটা দিয়ে দিয়েছিল। এই ম্যাথটাই না, মানে এই সেম এই টাইপের ম্যাথ দিছিল। তো দেখি এটা একটু করে ফেলা যাক। সহজ জিনিস, একদম সহজ। এটা অনেকটা আমরা স্পর্শকের যে একটা ধর্মাবলী ছিল না, ধর্ম কেমন, যে যদি কোনো একটা রেখা স্পর্শক হয়, তবে যদিও এটা স্পর্শক হইল না, একটু নিচে নামাই দিই, এই যে লাইনটা লিখলাম স্পর্শক। তো এই কেন্দ্র থেকে এই যে লাইনটা আছে না, এই লাইনের উপর লম্ব দূরত্ব কার সমান, ব্যাসার্ধের সমান। তো এই ধারণা কাজে লাগাই এই ম্যাথটা করে ফেলতে হবে।
দেখি করি, সহজ জিনিস, একদম সহজ, তুলে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y। আরেকটা কথা সেটা হলো যে অবশ্যই এই টাইপের ম্যাথ করার আগেই চেক করে নিবা যে -5,4 বিন্দুটা ওই বৃত্তের উপরে অবস্থিত, বাহিরে নাকি ভিতরে কোনটা। যদি ঠিকঠাক হয় তাহলে সামনে আগাবা, না হলে কিন্তু উত্তর ভুল হইতে পারে। স্যার কিন্তু ইচ্ছা করে দিতেও পারে যে বৃত্তের ভিতরে ইচ্ছা করে দিয়েছে ভিতরে বিন্দু, এখন তোমরা কি করে ফেললা, সমস্যা নাই, উত্তর বের হবে, সমীকরণ আসবে, কিন্তু উত্তর ভুল আসবে। তো একটা বৃত্ত আঁকাইলাম, ধরলাম যে এই বৃত্তটা দেখতে এমন, এটা একটা বৃত্ত। আর -5,4 বিন্দুটা এই বাহিরে আছে কোথাও একটা, এটা হচ্ছে -5,4 বিন্দু। এবার এই -5,4 দিয়ে অতিক্রমকারী দুইটা স্পর্শক আছে, একটা হচ্ছে এরকম ভাবে চলে যাবে, আর আরেকটা স্পর্শক আছে ঠিক এরকম। এটা কিন্তু অবশ্যই অবশ্যই দুইটা স্পর্শক পাওয়া যাবে। এবং আরেকটা মজার বিষয় বলি, উভয় স্পর্শক কেন্দ্র থেকে লম্ব দূরত্ব লম্ব হবে এর উপর, আর স্পর্শক দুইটার দৈর্ঘ্য হবে হচ্ছে সমান, একদম সমানে সমান, সামান্য রকম কোনো রকম পার্থক্য আসবে না, দুইটা স্পর্শক পরস্পর সমান হবে। তো এই বৃত্তের যে কেন্দ্র সেটা একটু বের করে রাখি। এই বৃত্তের কেন্দ্র কত আসবে, 1,2 আসবে, 1,2। আর ব্যাসার্ধটা বের করে রাখি, এবং ব্যাসার্ধ √1² প্লাস 2² মাইনাস 1, না তাহলে 1 কালে 2 থাকবে, 2 একক। তো বৃত্তের ম্যাথগুলো কিন্তু অনেক ভুল হয় ক্যালকুলেশনে, একটু খেয়াল রাখতে হবে, হিসাব টিসাব একদম সাবধানে করতে হবে। এখন এই ধরলাম স্পর্শকের সমীকরণ তো বের করতে হবে না, তো ধরি ধরি স্পর্শকের সমীকরণ, ধরি স্পর্শকের সমীকরণ। এখন কেমনে ধরবো, y = mx+c ধরবো না, কারণ জানি না আসলে কি মূলবিন্দুগামী হবে কিনা। কিভাবে ধরবো, এই যে -5,4 বিন্দুগামী যে রেখা সেটাই আসলে কি স্পর্শকের সমীকরণ না, তাহলে এভাবে করতে পারি না, y - y1 = m ইন্টু x - x1, তাহলে মাইনাসে মাইনাসে +5 হয়ে যাবে এটা। তো এইটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, ধরে নিলাম, এটা সম্পূর্ণ ধরে নেওয়া জিনিস যে এইটা। তো এখানে কিন্তু m এর মানটা মিসিং, m এর মানটা জানি না, এটা 1 নাম্বার না দেই, এটা একটু ভাঙাই, এটা একটু সুন্দর করে লিখি, তাহলে y - 4 ইকুয়াল mx প্লাস 5m, আরেকটু সাজাই, তাহলে mx মাইনাস ওয়াই, প্লাস 5m প্লাস 4 ইকুয়াল 0, এটা নাম দেবো 1 নাম্বার। তো এই যে লাইনটা পাইলাম, এটা কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ, কিন্তু m এর মান মিসিং, m এর মান জানি না, m এর মানটা বের করতে পারলেই কাজ শেষ। আর m এর মানটা বের করবো হচ্ছে আমাদের কেন্দ্র থেকে 1 নংয়ের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। করে ফেলি, এটা হচ্ছে কেন্দ্র 1,2, কেন্দ্র থেকে এর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ 2 এর সমান। তাহলে এখন কি করব, কেন্দ্র থেকে, কেন্দ্র 1 2 হতে একের একের দূরত্ব একের দূরত্ব 2 এর সমান বা ব্যাসার্ধের সমান। তাহলে 1 2 হইতে একের লম্ব দূরত্ব কি করতে হবে, 1 2 ওখানে বসাইতে হবে, দেওয়া বসাই। তাহলে m থাকবে -2 থাকবে প্লাস 5m থাকবে প্লাস 4 থাকবে, নিচে রুট x এর সহগ স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার, y এর সহগ স্কোয়ার অর্থাৎ 1 ইকুয়াল 2, না এখানে দিব 2। অবশ্যই এখানে মডুলাস দেওয়া লাগবে, মডুলাস না দিলে মান একটা আসবে, মডুলাস, সরি, মডুলাস না দিলে মান একটা, দুটোই আসবে এখানে, কারণ স্কোয়ার করতে হবে তো সেজন্য। তাহলে উপরে হচ্ছে 6m, আর 4 থেকে 2 বার দিলে হচ্ছে থাকে কত, 2, দিলাম একটা মডুলাস, আর আড়াই গুণ করলে 2√m² প্লাস 1 থাকবে। একটু হিসাব করবো এবার, এটা এখন এখানে আছে, আচ্ছা থাক, আমি হচ্ছে জায়গা একটু কি ছোট করবো নাকি, একটু ছোট করে দিই, তাহলে এখানে শেষ করে ফেলতে পারবো। এটা পুরোটা হচ্ছে ছোট করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। মোটামুটি হয়েছে না, থাক এরকম এখানে। এবার দেখি, এবারে উভয় পাশে যে বর্গ করবো, কারণ m এর মানটা বের করার জন্য বর্গ করা ছাড়া তো উপায় নেই, দ্বিঘাত বানাইতেই হবে। 6 6 36 m স্কোয়ার প্লাস 6 দোকানে 12, 12 দোকান 24m প্লাস 2 দোকানে 4, আর এখানে 2 দোকানে 4 হবে, 4 দিয়ে গুণ করলে 4m² প্লাস 4। এই হিসাবগুলো কিন্তু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ভুল হতে পারে। তাহলে এখানে হচ্ছে 36 থেকে 4 বাদ দিলে 32m² থাকবে, এখানে হচ্ছে 32m², আর এখানে হচ্ছে 24m থাকবে, 24m ইকুয়াল কত, 0। তো এখন একটা কাজ করে নাকি আবার, যে এম ভাগ করে দিয়ে এম একটা বাদ দিয়ে দিবে, এটা কিন্তু কাজ করা যাবে না, এই উৎপাদক কিন্তু ভাগ করে বাদ দেওয়া যাবে না, কারণ এম এর মানটা 0 হইতে পারে, এটা বাদ দিলে কিন্তু একটা মান চলে গেল। এই ভুলটা অনেকেই করে প্রথম প্রথম, ধীরে ধীরে অভ্যাস অভ্যাস হয়ে যাবে, সমস্যা নাই। 32m প্লাস 24 ইকুয়াল 0, অর্থাৎ এখান থেকে এম এর ভ্যালু দুটো আসতেছে, একটা 0, আরেকটা আছে -24/32,
-24 ডিভাইডেড বাই 32, কাটাকাটি করলে -3/4 আসবে, -3/4। তো এই যে দুটো মান পাইলাম, 0 একটা, -3/4 একটা, এই দুটা মান আমরা এক নঙ্গে এখন বসিয়ে দেবো। দেই তো বসাই। প্রথমে শূন্য বসাবো, হ্যাঁ শূন্য বসাবো। তাহলে শূন্য বসালে শূন্য, -y প্লাস শূন্য প্লাস 4 = 0, অর্থাৎ এখান থেকে থাকতেছে y - 4 = 0। এটা একটা স্পর্শকের সমীকরণ। আর আরেকটা আসবে হচ্ছে m = -3/4 বসাইলে। দিয়ে বসাই। এটা বসাবো কই, আচ্ছা বসাই এক জায়গায়, বসাইলেই হয়েছে। m এর মান -3/4, তার মানে -3/4, উপরে আছে x না, 3/4x, এটা হচ্ছে 4। আর এখানে আছে -y প্লাস 5m, তাহলে -3×5 = 15/4, এখানে আছে +4 = 0, 4 দিয়ে গুণ করি, -4 দিয়ে গুণ করে দিই, -4 দিয়ে, তাহলে 3x প্লাস 4y প্লাস 15 -16 = 0, হিসাব করি, 3x 4y -1 = 0। এই হচ্ছে আরেকটা স্পর্শকের সমীকরণ। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তো এই দুটা উত্তর ঠিকঠাকভাবে বের করতে পারলে ফুল মার্ক, না হলে অর্ধেক কাটা। যদি একটা সমীকরণ ঠিক করা যায় তখন, নাহলে কিন্তু নাম্বার একটাও দিবে না। পরেরটায় আসি, স্পর্শকের দৈর্ঘ্য। তা আমি এটার প্রমাণটা দেখাবো না, কোনো দরকার নেই প্রমাণের, একদমই কোনো প্রয়োজন নাই। সরাসরি শুধু সূত্রটা একদম ঠোঁটস্থ রাখবো। আর তাছাড়া এই প্রমাণগুলো আসলে খুবই সহজ। যদি খুব ভালো লাগে, মন চায় শিখতে, বইটা একটু খুলে দেখতে পারো। আর এইসব প্রমাণ কেউই চাইবে না, কোনোদিনও না। একটা বৃত্ত আছে, আর একটা স্পর্শক আছে। স্পর্শকের দৈর্ঘ্য না, তো স্পর্শকের দৈর্ঘ্য তখনই বের করা সম্ভব যখন বাহিরের কোনো একটা বিন্দু থেকে ওই বৃত্তের উপর একটা আমি কি করব, স্পর্শক অঙ্কন করব। তখনই একমাত্র স্পর্শকের দৈর্ঘ্য বের করা সম্ভব। যেটা একটু আগে বললাম, যে বাহিরের বিন্দু থেকে সেই বৃত্তের উপর যদি স্পর্শক অঙ্কন করি, দুটো আঁকানো যায়, এবং উভয়ের দৈর্ঘ্যই হচ্ছে কত থাকে, সমান থাকে। দৈর্ঘ্য কোনটা, এই বিন্দুটা ধরলাম x1 y1, আর স্পর্শ বিন্দুটা, এইটুকু হচ্ছে দূরত্বটা, সেটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এইটুকু হচ্ছে দূরত্বটা, সেটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এই দুটোই সমান, উভয়ই সমান। তো ধরলাম বৃত্তটার সমীকরণ হচ্ছে x² y², তারপর হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস c = 0। এবার একটু স্পর্শকের দৈর্ঘ্যটা বের করা যাক। আরেকটা কথা, দৈর্ঘ্য যখন বের করবো অবশ্যই এই সমীকরণটাকে x² এবং y² সহ 1 রেখে দিতে হবে, না হলে কিন্তু কোনোদিনও মিলবে না উত্তর, ভুলভাল দিবে কিন্তু রেজাল্ট। তাহলে x1 y1 হইতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এরকম থাকবে। প্রথমে কি করব, x1 y1 বৃত্তে বসাই দেবো, একদম বসাই দেবো, দেওয়া বসাই, x1² y1² প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c। তারপরে পুরা মানটাকে রুট করে দেব, যা আসবে সেটা স্পর্শকের দৈর্ঘ্য বের করার ফর্মুলা। সহজ ফর্মুলা না, একদম ইজি জিনিস, মনে রাখা তো খুব একটা কঠিন না, ইজি জিনিস। প্রথমে স্পর্শকে কি বলে, বৃত্তের সমীকরণ বের করব, বিন্দু ওখানে বসাবো, রুট করব, যা আসবে তাই উত্তর। এরপরে আমাতে আসি, দেখি কি আছে এখানে। উদাহরণ 5, মূল বিন্দু হইতে 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। একটু ঘুরে পেঁচায় দিচ্ছে, খুব একটা কঠিন না, সহজ ম্যাথ। এটা দুইভাবে করা যেতে পারে। তো ধরো একটা বৃত্ত আছে এরকম, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,2 আর মূলবিন্দু হচ্ছে বাহিরে কোথাও একটা আছে, এটা হচ্ছে 0,0। তো মূলবিন্দু হইতে এই বৃত্তে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, বাঁকার বুকা হয়ে গেছে, দুটো আঁকানো যায়, দুটো স্পর্শকের দৈর্ঘ্য সেম, সেই স্পর্শকের দৈর্ঘ্য থাকবে হচ্ছে কত, 2। তবে তার আগে আমাদের কি লাগবে, এই স্পর্শকের যে দৈর্ঘ্য সেটা যদি অ্যাপ্লাই করতে চাই, বৃত্তটা একটা সাধারণ সমীকরণ আনতে হবে না, ওই এক্স জি জি এক্স এফ ওয়াই এই ফর্মেটে কিন্তু আনতে হবে। তাহলে দেখি, প্রথমে যেহেতু কেন্দ্র জানি, তাহলে কি করবো এখন, 1 2, তাহলে 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ ধরতেছি এটা। 1 2 সরাসরি জিএফ দিয়ে করলেও হবে, অথবা x - 1 y - 2 দিয়ে করলেও হবে, যার যেটা সুবিধা হয় করে ফেলবা। যদি কি হচ্ছে জি এবং এফ দিয়ে খুব দ্রুত করে ফেলতে পারো তাহলে ভালো হয়। প্রথম প্রথম করাচ্ছি না, এটা অভ্যাস হয়ে যাবে, সমস্যা নেই। 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এটা ধরে নিচ্ছি, হ্যাঁ ধরে নিলাম, যে x - 1 স্কোয়ার, ওই যে এইচ কে দিয়ে যেভাবে করতাম না ওইভাবে, y - 2 স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আমরা হচ্ছে আর এর ভ্যালুটা এখন জানি না, বের করতে হবে। তাহলে এটা থাকবে x² প্লাস y² -2x, একবারে ভাঙাইলাম, -2 × 4y, 2 × 4 একে 5, 5 - r²। তো এই হচ্ছে বৃত্তের সমীকরণ, নাম দিলাম 1 নাম্বার। এখন মূলবিন্দু হইতে এই উক্ত বৃত্তে বা 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 না। এখন এই শর্তটা একটু অ্যাপ্লাই করি। এখানে বলবো কি, 1 নং
মূলবিন্দু হইতে বা 0 0 হতে 0 0 হতে 1 নং বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য 2, স্পর্শকের দৈর্ঘ্য কত 2। অতএব তাহলে মূলবিন্দু হইতে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করতে হবে? মূলবিন্দু বসাইতে হবে না, এখানে দেওয়া বসাই। এভাবে তো স্পর্শের দৈর্ঘ্য বের করতে হয় না, 4 × 0 + 5 - r²। বসানোর পরে কি করতে হয়? রুট করতে হয়। রুট করলেই সরাসরি স্পর্শকের দৈর্ঘ্য বের হয়ে আসে। এই মানটাই আসলে 2 দেওয়া আছে এখানে। তার মানে 5 - r² মানে হচ্ছে 4। তাহলে এখান থেকে শুধু r² মানটা হচ্ছে 1। তার মানে শুধু r এর মানটা কত? জাস্ট 1, +- 1 কিন্তু না, শুধু 1। এখন যদি r এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিই, বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। দেখি কত থাকে, x² y² -2x -4y। তাহলে 5 - 1 অর্থাৎ 4 থাকবে, ইকুয়াল 0। তো এই হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ, একদম সহজ একটা ম্যাথ। এরপরে আসি যে সমীকরণ না। তো এটার আমার সম্ভবত বইতে একটা সূত্র দেওয়া আছে, দুইটা বৃত্তের জন্য দুই রকম সূত্র দেওয়া থাকতে পারে। তো এই সূত্রটা অনেকটা স্পর্শকের মতো সিমিলার দেখতে। এটা মুখস্থ করতে পারো, রাখতে পারো। আর যদি খুব ভালো না লাগে, দরকার নাই, কারণ এই ম্যাথ করার জন্য, এই টাইপের ম্যাথ করার জন্য এই সূত্রের কোনো প্রয়োজন নাই, একদমই দরকারই নাই। এমনি নর্মাল নিয়মে আমি করে ফেলবো, সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে কি আছে, x² + y² ইকুয়াল 81, 81 বা 9² অর্থাৎ এই বৃত্তটার ব্যাসার্ধ আসবে হচ্ছে 81। তো এই বৃত্তের একটা জ্যা -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ওই জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। পানির মতো সহজ একটা ম্যাথ। কিরকম এটা দেখি, একটা বৃত্ত আঁকায়, হ্যাঁ একটা বৃত্ত আঁকায়, বড় করে একটা বৃত্ত আঁকাইলাম। তো এই বৃত্তে একটা জ্যা আছে, ধরলাম যে এটা একটা জ্যা আছে বৃত্তের মধ্যে। তো এই জ্যা একটা মধ্যবিন্দু। আচ্ছা আগে একটা কেন্দ্র অঙ্কন করি, কেন্দ্র। বৃত্তর কেন্দ্র কত? 0,0 না, 0,0। তো এখানে কি বলছে, যে এই জ্যাটা -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো ধরো সমদ্বিখণ্ডিত হইলো এখানে, এবং এই বিন্দুটা দেওয়াই আছে এখানে -2,3, ঠিক আছে, -2,3। তো এবার যদি এক কাজ করি, যে সমদ্বিখণ্ডিত হলো না, এই জ্যার সমীকরণ চাইছে, তাই তো। তো এই 0 0 আর -2,3 যোগ করে দিলাম, একদম কি করলাম, যোগ করে দিলাম। এটা নাম দিব হচ্ছে সেন্টার, সি দিলাম। এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়েছে, এস দিয়ে দিলাম, দিলাম একটা। আর এটা একটা বিন্দু দিয়ে দিই পি, যে পি বিন্দুটা জে এর উপরে অবস্থিত। আমাদের জে এর সমীকরণটা লাগবে। তো একটা উপপাদ্য ছিল কিরকম, যে কেন্দ্র থেকে কোনো জে এর মধ্যবিন্দু সংযোজক রেখা তার উপরে লম্ব হয়। তাহলে পিএস রেখা, সিএস রেখা পরস্পরের উপরে লম্ব না। এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে পি ধরে নিবা যে এক্স ওয়াই, এখানে পিএস রেখার ঢাল সিএস রেখার ঢাল গুণ করলে -1 আসবে, সরাসরি জে এর সমীকরণ বের হয়ে আসবে। অথবা সিএস রেখার সমীকরণটা বের করে ফেলবা, সিএস রেখার সমীকরণ। তারপর ওই রেখার উপর লম্ব পি বিন্দুগামী, সরি, ওই রেখার উপর লম্ব এস বিন্দুগামী যে রেখার সমীকরণ, সেটা আসলে যায়, সরাসরি উত্তর বের হয়ে আসবে। দুইটা প্রসেস বললাম, একটা করলেই হয়েছে। তাহলে এখানে হচ্ছে সিএস এর ঢাল গুণ পিএস এর ঢাল, পিএস এর ঢাল অবশ্যই -1 আসবে। তাহলে সিএস রেখার ঢাল কত, 3 - 0, 3 - 0/-2 - 0 ইন্টু পিএস এর ঢাল y-3 x+2 ইকুয়াল -1। তাহলে 3/-2 না এখানে, আর 3 দিয়ে এখানে গুণ করলে 3y, -3 × 9। আর এখানে আছে -1 থাকে, -2 মাইনাস মাইনাস কাটা, 2 দিয়ে গুণ করলে 2x+4, 2x+4। তার মানে থাকবে এরকম 2x -3y। আর এখানে হচ্ছে 9 আর 4 13 না, +13 = 0। তো এই হচ্ছে নির্ণেয় জ্যায়ের সমীকরণ। তো কারো যদি ভালো না লাগে এটা, তো আরেকটা বললাম, এভাবে করতে পারো। এটা ভালো লাগবে এমনও তো না, কারো তো খারাপও লাগতে পারে নাকি। তো প্রথমে যে কাজ, সেটা হলো সিএস এর সমীকরণ বের করবে। কার সমীকরণ? সিএস এর সমীকরণ। সিএস রেখার সমীকরণ, অর্থাৎ 0 0 -2 3 বিন্দুগামী রেখার সমীকরণ। এটা আসবে এরকম, y ইকুয়াল 3/-2/x করে দেখবে, এটা অবশ্যই আসবে। তাহলে 3x + 2y = 0। তারপরে কাজটা কি, এর উপর লম্ব -2 3 বিন্দুগামী যেটা আসবে, সেটাই হচ্ছে এই যে এর সমীকরণ। তাহলে এর উপর লম্ব কত, 2x -3y। এটা কোন বিন্দুগামী? -2 3 বিন্দুগামী, -2 3 বসাই দাও। তাহলে -4 -9 থাকবে হচ্ছে -13। এটাই আমাদের কি, যে এর সমীকরণ। এটা কি লাইন আঁকাইলাম, এটাই হচ্ছে নির্ণয় উত্তর। তো যার যেটা ভাল লাগে সেভাবেই করিতে চলে আসবা, কোনো সমস্যা নাই। এখন আসি স্পর্শ জ্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। স্পর্শ জ্যা না, দেখি স্পর্শ জ্যা জিনিসটা আসলে কি। আরেকটা, এটা কি আমি তুলছি কিনা, সাধারণ জ্যা। হ্যাঁ আছে আছে, এই সাধারণ জ্যা এখানে অনেক কথা বলা লাগবে কিছু। তো থেকে শুরু করি। আর যারা হচ্ছে এই পর্যন্ত আসছো, কেউ এটা স্কিপ করো না, কারণ সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে।
এই কথাগুলো না শুনলে একটু মিস করে যেতে পারো। ঠিক আছে? তো দেখ, স্পর্শ যা জিনিস আসলে কি এটা একটু বুঝি। তো ধরো একটা বৃত্ত আছে, অবশ্যই একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, কোনো একটা চিত্র হয়ে গেছে, ওটা একটা নাম দেওয়া হয়েছে স্পর্শ যা। কেমন? ধরো একটা বাইরে বিন্দু আছে, একটা বাইরে একটা কি আছে, বিন্দু আছে। তো এই বিন্দু থেকে যদি আমরা এই বৃত্তে স্পর্শক আঁকাই, যদি এই বিন্দু থেকে একটা এই বৃত্তে স্পর্শক আঁকাই, সেটা দেখতে এমন হইতে পারে না? অবশ্যই হইতে পারে। যদি আসলে ভালো হয় নাই, এটা একটু উপরে তুইলা দেই, বেশি চুইলা গেছে, আর একটু নামাই দেই, বিন্দুটাই সরাই দেই, তাহলে হিসাব ক্লিয়ার নাকি? এই যে বসাই দিলাম একটা বিন্দু। আর এরকম রেখা আরেকটা লাগবে, এটা এখানে দিয়ে দিই। তো মোটামুটি সুন্দর হয়েছে না? হয়েছে কিছু একটা নাকি? তো ধরলাম যে বাইরে যে বিন্দু থেকে আমরা এই বৃত্ত দুটো স্পর্শক আঁকাইছি, সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। আর এই যে বৃত্ত যে এটা, সেই বৃত্তটার একটা সমীকরণ অবশ্যই ধরতে হবে না? তো ধরলাম, একদম আদর্শটা ধরি, x² প্লাস y², এখানে 1 দিলাম কেন, প্লাস 2gx প্লাস 2fy প্লাস c=0। ঠিক আছে? তো এই যে দুটো স্পর্শক আঁকাইলাম, এই দুটো স্পর্শক বৃত্তের দুইটা পয়েন্টে সেট করছে না? দুটো স্পর্শ বিন্দু আছে না? ধরলাম যে ইন্ডিকেট করলাম যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এবার এই দুটো পয়েন্ট আমরা যোগ করে দিব। দুইটা পয়েন্ট কি করব, যোগ করে দেব। যদি আসলে রেখাটা ভালো হয় নাই, একটু বাড়াই দিই। তো মোটামুটি যাই হোক কিছু একটা হয়েছে, যদি ভালো হয় না অতটা। তো এই যে দুইটা বিন্দু যোগ করে দেওয়ার পর একটা জ্যা পাইছি না বৃত্তের অভ্যন্তরীণে বা বৃত্তের ভিতরে, এই জ্যাটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে কি, স্পর্শ জ্যা। এটার নাম হচ্ছে স্পর্শ জ্যা। ও কিন্তু কোনো স্পর্শক না, ও কিন্তু কোনো স্পর্শক না, বরং দুইটা স্পর্শ বিন্দুর যোগ করার পর যা পাওয়া যায় সেটাকে বলা হয় স্পর্শ জ্যা। এটা একটু ভালো করে মনে রাখতে হবে, স্পর্শ জ্যা জিনিস আসলে কি। তো এইবার এই স্পর্শ জ্যা সমীকরণ বের করব। এটা সমীকরণ বিভিন্ন উপায়ে বের করা যায়। কিভাবে? এই যে দুইটা স্পর্শক এবং এই বৃত্ত সমাধান করব, দুটো বিন্দু পাবো, দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ আসবে স্পর্শ জ্যা। এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। সবচেয়ে ইজি একটা উপায়। মজার বিষয় হলো এই স্পর্শ জ্যায়ের সমীকরণ এরকম থাকবে। আগে আমি লিখি, তারপর নিজেই বুঝবে কেন মজার বিষয়টা। যে x(x1) প্লাস y(y1) প্লাস 2g ইন্টু x প্লাস x1/2 প্লাস 2f ইন্টু y প্লাস y1/2 প্লাস c=0। এটা হচ্ছে 2। এইটাই আসলে স্পর্শ জ্যায়ের সমীকরণ। এটা একটু আগে দেখে আসলাম না? মনে আছে কিনা যে আমরা একটু আগে স্পর্শক, হ্যাঁ, কোনো একটা বৃত্তের উপরে স্থির একটা বিন্দু থাকলে সেখানে স্পর্শক আঁকাইলে সমীকরণটা কেমন হয় সেই সমীকরণটা দেখছি। তা আমি তো ওইটাই লিখলাম, তো লাভটা কি হইলো? লাভ আসলে ওইটাই, যে স্পর্শ জ্যায়ের সমীকরণ এবং ওই স্পর্শকের সমীকরণ সূত্র একই। এটাই তো মজার বিষয়, তাই না? যে আলাদা করে সূত্র মুখস্থ রাখা লাগলো না। এটা মনে রাখবো কেমনে? যে একটা বিন্দু আছে, বের করতে বলছে স্পর্শ জ্যায়ের সমীকরণ। তো মনে মনে চিন্তা করবো ওই বিন্দুটা আসলে বৃত্তের উপরে আছে, মনে 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 মনে, আসলে তো তা না। ওই বিন্দুটা বৃত্তের উপরে থাকলে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ যা হবে সেটাই হবে স্পর্শ জ্যায়ের সমীকরণ। ঠিক আছে? সহজ একটা জিনিস, না মনে রাখার মতো তো কিছু নাই। তাহলে এটাই হচ্ছে নির্ণয় স্পর্শ জ্যায়ের বের করার ফর্মুলা। ম্যাথে আসি। কি বলছে? এত বিন্দু হইতে এত বৃত্ত অঙ্কিত স্পর্শ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। কি বলছিলাম? বাহিরে আছে বিন্দুটা, তাহলে মনে মনে চিন্তা করবো বিন্দুটা বৃত্তের উপরে আছে। তো বিন্দুটা বৃত্তের উপরে থাকলে স্পর্শক আঁকানোর বা স্পর্শকের যে সূত্র থাকে সেটাই হবে স্পর্শ জ্যা বের করার ফর্মুলা। কোনো কষ্ট কিন্তু নাই। তাহলে কি করবো? স্পর্শ জ্যা বের করার ফর্মুলা। 3 4 বিন্দু হইতে এই বৃত্তে প্রথমে x(x1), তাহলে x ইন্টু 3 প্লাস y(y1) y ইন্টু 4 মাইনাস 6 ইন্টু এক্স প্লাস x1/2, তাহলে 3/কত 2 প্লাস 10 ইন্টু ওয়াই প্লাস y1 কত 4 না, 4/কত 2, এখানে হচ্ছে প্লাস 2 = 0। তাহলে এখানে হচ্ছে 3x, এখানে হচ্ছে প্লাস 4y, 2 দিয়ে 6কে কাটলে 3, 3 দিয়ে গুণ করলে 3x, 9, 5, 5y, 5 4 5 20 প্লাস 2 বললাম। তাহলে 3x থেকে 3x বাদ থাকে 0, আর এখানে 5 4 থাকে হচ্ছে 9, এখানে হচ্ছে 20 2 22, 22 থেকে যদি 9 বাদ দেই থাকবে হচ্ছে 12 13 থাকবে প্লাস 13 = 0। তো এই হচ্ছে নির্ণয় স্পর্শ জ্যা এর সমীকরণ। ইজি না? কত সহজ জিনিস, তাই না?
একটা সমীকরণে দুইটা সমীকরণ হয়ে গেল। এইবার আসি সাধারণ জ্যা। তো এই টপিকটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদিও গুরুত্বপূর্ণ, বিষয়টা আসলে একদম পানির মতো সোজা, তবে একটা জায়গাতে ঝামেলা হবে। সেই ঝামেলাটা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। যদিও আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না ঝামেলাটা, পরীক্ষায় আসবে না এত কঠিন জিনিস। তো ধরো একটা বৃত্ত আছে, সাধারণ যেটাতে বুঝতে হবে না জিনিসটা কি। তো এই কমন যে সাধারণ যে এটা আছে, দেখি কেমন মনে হচ্ছে কমন মানে কি, সাধারণ মানে কি। অনেক জনের মধ্যে আছে এরকম না, অনেক জনের মধ্যে একটা একই জিনিস আছে, এটা কি সাধারণ জিনিস? তাহলে সাধারণ যা হইতে হলে একটা জায়গায় কমপক্ষে দুইটা বৃত্তে থাকতে হবে না? তো যদি দুইটা বৃত্তে একটা কমন যা থাকে, তাহলেই তাকে বলবো আমরা সাধারণ যা। কেমন এটা? ধরো একটা বৃত্ত আছে এরকম, আর আরেকটা বৃত্ত আছে, এটা অন্য কালি দেওয়া যাক, নীল কালি। এই একটা নীল একটা বৃত্ত দেওয়া আছে। তো এই দুইটা বৃত্ত দুইটা পয়েন্টে সেট করছে না? একটা পয়েন্ট হচ্ছে এই যে এইটা, আরেকটা পয়েন্ট কি এইটা না? দুইটা বিন্দু দিয়ে সেট করছে। এবার যদি আমরা দুইটা বিন্দু যোগ করে দিই সুন্দর করে, এই দুইটা বিন্দু কি করে দিই সুন্দর করে একটু যোগ করে দিই, এই যে দুটা বিন্দু পাইলাম, দুইটা বিন্দু যোগ করলাম, দুইটা বিন্দু কোথা থেকে পাইলাম? এই বৃত্ত দুইটা যেখানে সেট করছে সেইটা। তো এই যে দুটো লাইনটা পাইলাম, বেগুনি কালার যে লাইনটা, এই বেগুনি লাইনটাকে বলা হচ্ছে সাধারণ জ্যা। এটাকে বলা হচ্ছে সাধারণ জ্যা। সাধারণ জ্যা, ঠিক আছে? আশা করি বোঝা গেছে হালকা পাতলা হইলেও। তো এখন এই সাধারণ জ্যা বের করার ফর্মুলাটা আসলে কি? ফর্মুলা খুবই সহজ। একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্তর ইকুয়েশন বিয়োগ করে দিলে কাহিনী শেষ, কিচ্ছু না আর। তো ধরলাম এই বৃত্তটা হচ্ছে S1 দেওয়া আছে, এই যে বৃত্তটা সেটা S1, আর এটা হচ্ছে S2 দেওয়া আছে, এই বৃত্তটা S2। তো যদি S1 ইকুয়াল এরকম হয়, এক্স স্কোয়ার প্লাস, বা S1 দিয়ে এটা প্রকাশ করলাম, S1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এটা S1 দিয়ে। আর S2 যে বৃত্ত, সেই সমীকরণ এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল 0। তবে তাদের সাধারণ জ্যা বের করা যে সমীকরণ, বের করা যে ফর্মুলা, সেটা হলো ওদের বা তাদের, তাদের সাধারণ জ্যা, তাদের সাধারণ জ্যা হবে S1 মাইনাস S2, S1 মাইনাস S2 ইকুয়াল 0। বোঝা গেল? একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বাদ দিয়ে দিলে হিসাব টিসাব করে যা পাবো সেটাই সাধারণ জ্যা, কোনো কথা নাই আর, যদি থাকে সেই সাপেক্ষে। এবার এখন এখন আসি কিছু জিনিস। তো এই ম্যাথটা বা এরকম ম্যাথ সম্ভবত আহ বুয়েটে আসছিল মনে হয়, ভুলে গেলাম, 24-25 সম্ভবত। 24-25 কিনা, হ্যাঁ 24-25 সম্ভবত এটা। এটা যে 4.1 মনে হয় করে দিয়েছিলাম না, খেয়াল হচ্ছে না, বেশ কয়েকদিন আগে করলাম তো খেয়াল নাই আমার। তো ধরো, তো কথা হইলো দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, তোমার বের করতে হলে সাধারণ যায়, তুমি কি করবা? সুন্দর করে বিয়োগ করে দিবা। কিন্তু যেটা করছো সেটা ভুল। কি জন্য ভুল একটু দেখি। একটা বৃত্ত আছে ধরলাম যে এরকম, আর আরেকটা বৃত্ত আছে ধরলাম যে এরকম। তো এই দুইটা বৃত্ত হইতে পারে না পরস্পরকে এআই করছে, ফেলছে, সেট করছে, সরি, স্পর্শ করছে, হইতে পারে কিনা? হইতেই তো পারে, তাই না? হইতেই পারে। তো ধরলাম যে এটা একটু সাইডে, এই সাইডে নিয়ে আসি। তো ধরলাম যে এই প্রথম যে বৃত্ত পিচ্চিটা, তার সমীকরণ হচ্ছে S1, আর দ্বিতীয় যে বৃত্ত তার সমীকরণ হচ্ছে S2। থাকবে কিছু একটা, ধরলাম পুরো সমীকরণটা S1 S2 হিসাবে, সুবিধাটা ছোট করে ধরলাম। তো যদি এখন আমরা এক কাজ করি, S1 থেকে S2 বিয়োগ করে দিই, তো কথা হচ্ছে দুইটা সমীকরণ, বৃত্তের সমীকরণ বিয়োগ করলে অবশ্যই কিছু একটা আসবেই। কিন্তু আমরা তো মুখস্থ করছি কি, মুখস্থ বিদ্যাটা কি, দুটা বৃত্ত বিয়োগ করলে সাধারণ যা পাওয়া যায়। এখন এখানে সাধারণ যা আছে, এখানে এই দুটা বৃত্তের মধ্যে কোনো সাধারণ যা আছে থাকা সম্ভব? জীবনেও না, অসম্ভব। তাহলে এই যে S1 থেকে S2 বাদ দিয়ে যেটা পাইলাম, সেটার নামটা কি হবে? এটা কোনো নাম আছে না? এটা একটা অবশ্যই নাম আছে, এবং এটা সরলরেখাটা পাবোই। তাই সরলরেখাটা আসলে কোনটা, থাকতে তো হবে নাকি? মজার বিষয় হচ্ছে এই সরলরেখাটা এই দুটা বৃত্তের মাঝখানে থাকবে, ঠিক এই জায়গাতে। তো এই জায়গা বা এই যে লাইনটা, সেটাকে আমরা সাধারণ স্পর্শক বলতে পারি, তবে সব ক্ষেত্রে না, শুধু এই ক্ষেত্রে। আবারও বলতেছি, সব ক্ষেত্রে না। আর এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মৌলিক অক্ষ। এটা হচ্ছে মৌলিক অক্ষ বা রেডিয়াল অ্যাক্সিস, মৌলিক অক্ষ। তবে এইখান ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে আমরা স্পেশাল নাম দিতে পারি একটা, সেটা হচ্ছে সাধারণ স্পর্শক। তো এই ম্যাথে কিন্তু বইটা আসছিল সাধারণ স্পর্শক। ম্যাথটা এরকম ছিল না, মনে আছে? আমার যতদূর মনে পড়তেছে এরকম মনে ছিল, ভুলে গেলাম তো। একটা বৃত্ত ছিল এরকম এরকম মনে হয়, আর আরেকটা বৃত্ত ছিল সম্ভবত এরকম, আর আরেকটা ছিল মনে হয় কিরকম, এরকম নাকি, সম্ভবত এরকম। এটা তো হইলো না বৃত্তটা। একটা ছিল মানে এরকম। তো কি বের করতে বলছিল? এই একটা বৃত্ত দেওয়া ছিল সমীকরণ, তো ওকে হচ্ছে স্পর্শ করে একটা বহিস্থ একটা অন্তঃস্থ, অবশ্যই তো দুটো আসবে।
এবং তাদের সাধারণ মনে হয় স্পর্শ জ্যা বের করতে বলছিল, প্রশ্নে ভুল। ওখানে দেওয়া হচ্ছে ছিল আসলে কি বলে, সাধারণ, না ওখানে দেওয়া আছে স্পর্শ জ্যা, হ্যাঁ স্পর্শ জ্যা তো নাই কিন্তু সাধারণ স্পর্শক আছে, একটা এইটা, এটা কই আঁকাইলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, ঠিক সেম জিনিস না এখানেই না, ওখানে ম্যাথটা কেমনে করেছিলাম বৃত্ত বিয়োগ করে, এখানে এটাই সেম কাহিনী, যে বৃত্ত বিয়োগ করলে কিছু একটা আসবে, সেই কিছু একটাই হচ্ছে মৌলিক অক্ষ, তবে এখানে স্পেশাল নাম সাধারণ স্পর্শক। এখন মৌলিক অক্ষটা কি, যে মৌলিক অক্ষ এমন একটা রেখা যে রেখাতে দুইটা বৃত্তের শক্তি সমান, অর্থাৎ এই কেন্দ্র এবং এই কেন্দ্রের উভয় ক্ষেত্রে এই রেখা পর্যন্ত সেই শক্তিটা কি সমান, এটা এখানে আসলে মৌলিক অক্ষকে সংজ্ঞায়িত করা হয়। তো আমরা প্রত্যেকবারই বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করলে অবশ্যই কি পাবো, মৌলিক অক্ষ অবশ্যই অবশ্যই পাবো, এটা কিন্তু প্রত্যেকবারই পাবো, সব ক্ষেত্রেই পাওয়া যাবে। তাহলে আবারও বলতেছি যে মৌলিক অক্ষটা কি, যে বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করলে পাওয়া যায়, আর সেই মৌলিক অক্ষটা হচ্ছে যেই এমন একটা অক্ষ যেই লাইনে, এমন একটা অক্ষ যেই লাইনে উভয় বৃত্তের শক্তি কি সমান। তো এটা একটা গেল সিনারি, আর আরেকটা সিনারি হইতে পারে কিরকম, যে ধরো একটা বৃত্ত আছে এরকম, আর আরেকটা বৃত্ত আছে এইরকম, ঠিক আছে। তো এবার যদি ধরো যে এই বৃত্তটা হচ্ছে সমীকরণ S1, আর এটা সমীকরণ কত S2। তো এখন যদি S1 থেকে S2 বাদ দিই, S1 থেকে S2 ইকুয়াল 0 লিখে এটা বাদ দিয়ে বিয়োগ করে দিই, তবে আমরা একটা কি পাবো, অবশ্যই সরলরেখার সমীকরণ পাবো। এবং সেই সরলরেখার সমীকরণটা আসলে মৌলিক অক্ষই থাকবে, এবং এই রেখাটা দেখতে ঠিক এমন হবে, মাঝখান বরাবর চলে যাবে, যেই রেখার প্রত্যেকটা পয়েন্টে দুইটা বৃত্তের শক্তি সমান, এটাকে বলা হচ্ছে কি মৌলিক অক্ষ। মৌলিক অক্ষ। তবে এবার কিন্তু কোনো সাধারণ স্পর্শকও না, সাধারণ জ্যাও না, কিচ্ছু না, জাস্ট মৌলিক অক্ষ আর কিচ্ছু না। অর্থাৎ বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করলে কিছু না কিছু পাওয়া যাচ্ছে। আরো কিছু জিনিস দেখাই, হালকা করে কিছু টিপস দিই আরো, কি দেবো, যেমন ধরো একটা বৃত্ত আছে এরকম, আর আরেকটা বৃত্ত আছে এরকম। তো এবারও যদি কেন্দ্র এটা হইতে পারে, হোক কোনো জায়গা সমস্যা নাই। এবার যদি আমরা বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করি, আবার একটা সরলরেখা পাবো, ধরলাম S1, ধরলাম S2, যদি S1 থেকে S2 বিয়োগ করি, আবারও একটা সরলরেখা পাওয়া যাবে। এখন কথা হলো এই সরলরেখাটা কোনটা, এটা একটু নিজে নিজে করে দেখতে পারো, গ্রাফের মধ্যে সরলরেখাটা বাহিরে ঠিক এরকম একটা চলে যাবে, এটা হচ্ছে এই ক্ষেত্রে থাকবে, S1 থেকে S2 বাদ দিলে এটা পাবো। তো আরেকটা জিনিস লাস্ট, এটাই শেষ। তো একটা বৃত্ত আছে এরকম, ধরো যে কেন্দ্র এটা, আর আরেকটা বৃত্ত আছে এরকম, কেন্দ্র সেম, অর্থাৎ দুইটা বৃত্তের কেন্দ্র একই রকম, দুইটা বৃত্তের কেন্দ্র একই রকম। তো এই ক্ষেত্রে কোনো মৌলিক অক্ষ পাওয়া যাবে না, এই ক্ষেত্রে মৌলিক অক্ষ বাস্তবে নাই, মৌলিক অক্ষ নাই, বা রেডিয়াল অ্যাক্সিস এবারে নাই, মৌলিক অক্ষ নাই, ঠিক আছে। তো নেক্সট টপিকে যাই। আর আমি কি রেডিয়াল অ্যাক্সিস বললাম, এটা হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস, হয়তো ভুল বলছি মনে হয়। এরপর হচ্ছে এটা কি ম্যাথ, বৃত্তের সাধারণ যা যে বৃত্তের ব্যাস, তারপরে হচ্ছে সরলরেখায় যে এত নং বৃত্তের উপর যে বিন্দুটি দূরত্ব ক্ষুদ্রতম স্থানাঙ্ক আশা করতেছে, সমস্যা নাই, এর নিচে থাক। আর এই ম্যাথটা করার আগে একটা জিনিস বলতে হবে, এটা একটা সরলরেখার মতোই, ঠিক সেম টু সেম সরলরেখায়। আর এটা তো মানে 4.1 ছিল না, আমার তো খেয়াল নাই 4.1 ছিল কিনা। আচ্ছা বলতেছি আরেকবার, যে ধরো একটা বৃত্ত আছে এরকম, আর একটা সরলরেখা আছে এরকম, চলে গেছে ছেদ বিন্দু হয়ে গেছে। তো এই বৃত্ত এবং সরলরেখার ছেদ বিন্দুগামী, এই বৃত্ত এবং সরলরেখার ছেদ বিন্দুগামী, এই বৃত্ত এবং সরলরেখার ছেদ বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ, এই বৃত্ত এবং সরলরেখার, কি আঁকাইলাম, বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ, এই যে নীল যে বৃত্তটা আছে না, লাল, সরি সাদা বৃত্ত, সাদা সরলরেখার ছেদবিন্দুগামী দুটা বিন্দু দিয়ে যায়, এরূপ যে কোনো বৃত্তের সমীকরণ থাকবে, যে কোনো বৃত্তের সমীকরণ থাকবে এরকম, যে প্রথম বৃত্ত, বা এটা বৃত্ত নাম দিই, বৃত্ত, বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল 0। এটা সম্ভবত ছিল 4.1, এরকম ম্যাথ ছিল না, ইকুয়াল 0। বৃত্তের সমীকরণ প্লাস একটা ধ্রুবক কে ইন্টু সরলরেখার সমীকরণ ইকুয়াল 0, ঠিক সেম টু সেম সরলরেখার মতোই। সরলরেখাতে কিন্তু এই টপিকটা ছিল না। তো এই তো দেওয়া থাকতে পারে, বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, বলবে বৃত্ত এবং সরলরেখা ছেদবিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এবং একটা শর্ত সাপেক্ষে কে মানটা বের হয়ে আসবে, ঠিক যেমনটা বলছে আমাদের পরবর্তী ম্যাথ। কি আছে এখানে, দুইটা সরলরেখার সমীকরণ আছে, ধরলাম এটা হচ্ছে 1 নং, আর এটা হচ্ছে 2 নম্বর বৃত্ত, 2 নম্বর বৃত্ত। তো এই দুইটা বৃত্তের সাধারণ যে, যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো, মজার বিষয় না, দেখি কেমন। তো ধরো 1 নং যে বৃত্তটা সেইটা দেখতে এমন হইতে পারে, এবং 2 নং যে বৃত্তটা সেইটা দেখতে এমন হইতে পারে কিনা, অবশ্যই হইতে পারে। এটাকে নামাই দেবো একটু,
তাই পাইলাম তো নাকি দুটা বৃত্ত। এটা ধরো যে হচ্ছে 1 নাম্বার, আর এটা ধরো 2 নাম্বার। 1 নাম্বার এবং 2 নাম্বার। তো এই দুইটা বৃত্তের একটা সাধারণ জ্যা আছে না? সাধারণ জ্যা হচ্ছে, অন্য কালিতে দেখাই এটা আমি। ঠিক এখান থেকে এই যে দুইটা বিন্দুতে ছেদ করছে না, এই দুইটা বিন্দুর ছেদবিন্দু যে সরলরেখাটা, ছেদবিন্দুগামী সরলরেখাটা, এটা কি সাধারণ জ্যা না? এইটাকে শিখে আসলাম। এটা কিভাবে বের করতে হয়? 1 নং বৃত্ত থেকে 2 নং বৃত্ত বাদ, বা 2 থেকে 1 বাদ, যে কোনো একটা। তো এই সাধারণ জ্যাটা আবার আরেকটা বৃত্তের ব্যাস। এই সাধারণ জ্যা আবার আরেকটা বৃত্তের ব্যাস। এই বৃত্তের সমীকরণ বের করতে হবে, বুঝছো কিনা? এই যে নীল যে বৃত্তটা আঁকাইছি না, এই নীল বৃত্তের সমীকরণটা এখন আমাদের বের করতে হবে। একদম ইজি ম্যাথ, দেখি করে ফেলি। তো প্রথমেই যে কাজটা করব, আগে সাধারণ জ্যাটা বের করব, তারপর আগে সাধারণ জ্যা বের করব। সাধারণ জ্যা। তাহলে 1 নং থেকে 2 নং বাদ, 1 নং বিয়োগ 2 নং বৃত্ত। কারণ আমরা জানি বৃত্ত থেকে বৃত্ত বিয়োগ করলেই সাধারণ জ্যা পাওয়া যায়, যদি থাকে সেই সাপেক্ষে। তাহলে বিয়োগ করো, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও, একদম কোনো কথা নাই, সরাসরি বিয়োগ। প্লাস 2x প্লাস 3y প্লাস 1, এটার থেকে দুইটা বিয়োগ। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। বিয়োগ করতেছি, হ্যাঁ। তা 2x থেকে 4x বাদ, -2x। 3y থেকে 3y বাদ, বাদ গেল 0। 1 থেকে 2 বাদ, -1 ইকুয়াল 0। তার মানে 2x প্লাস 1 ইকুয়াল 0 থাকে। এটা হচ্ছে সাধারণ যা পাইছি। এখন যে কাজটা করবো সেটা হইলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইজি করে করতেছি কিন্তু, একদম ইজি করে। এটা কিন্তু এভাবে করা যাইতো। 1 নং 2 নং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, 1 নং প্লাস 2 কে ইন্টু দ্বিতীয় বৃত্ত। একটু বেশি কমপ্লেক্স হয়ে যায়, কারণ দুইটা বৃত্ত চলে আসতেছে, তো বেশি কঠিন হয়ে যায়। এত কঠিনে না গিয়ে একটু সহজ উপায় দিকে যায়। কিভাবে? যে এই যে সরলরেখাটা পাইলাম, সাধারণ যায়, নাম দিলাম 2 নাম্বার। এই যে নীল রেখাটা, নীলটা, যে কাজটা করব সেটা হলো 1 নং অথবা 2 নং, একটা করলেই হয়েছে। এটা 3 নাম্বার দিই না, 3 নাম্বার। 1 নং বৃত্ত এবং 3 নং সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা আসবে, সেটা নীল বৃত্তটা। এটাই আমাদের চাইছে কিন্তু। এটা চিত্র থেকে বুঝতে পারতেছো খুব সহজেই। 1 নং বৃত্ত এবং 3 নং সরলরেখা যে দুইটা পয়েন্টে ছেদ করছে, সেই দুইটা ছেদবিন্দু দিয়ে যে বৃত্তটা গেছে, অর্থাৎ আমাদের এই যে নীল বৃত্তটা, ওইটা সমীকরণই চাইছে না? এটাই তো এতক্ষণ করলাম নাকি? এখন যে কাজটা করবো সেটা হলো 1 নং ও 3 নং রেখার ছেদবিন্দুগামী বৃত্ত। তাহলে কি করবো? বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা। তাহলে বৃত্তের সমীকরণটা কত? 1 নং এর কই গেল, এই যে এইটা। এখানে 2 দিয়ে করলে কিন্তু একই রেজাল্ট আসবে। 2 নাম্বারটা দিয়ে করলেও এক সেম রেজাল্টই আসবে, সমস্যা নাই। প্লাস কে ইন্টু সরলরেখা কত? 2x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে 2x প্লাস 1 ইকুয়াল কত? 0। একটু ভাঙাই দেই, হ্যাঁ ভাঙাই দেই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x, আর এখানে কে 2kx আসবে না, এটা সামনে আনি, 2kx। আর এখানে প্লাস কে, এখানে প্লাস 3y। তাহলে এখানে প্লাস 1 প্লাস কে ইকুয়াল 0 থাকে। এখন একটু খেয়াল করি, এই বৃত্তটার কেন্দ্র কত? একটা বৃত্তের সমীকরণ না এটা? এটা তো কাঙ্ক্ষিত বৃত্ত নীলটা, এটা বের করতে হবে। এই বৃত্তের কেন্দ্রটা আসলে কত? এই বৃত্তের কেন্দ্রটা এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ। আর 2 প্লাস 2 কে -2 দিয়ে ভাগ করলে -1 মাইনাস কে আসতেছে না? আর ওয়াই সহগকে -2 দিয়ে ভাগ করলে -3/2 আসবে। এটা কিন্তু নীল বৃত্তের কেন্দ্র। এইবার কাহিনী কি? যে এই কেন্দ্রটা যে পাইলাম, সেই কেন্দ্র কিন্তু নীল সরলরেখা, অর্থাৎ 3 নং সরলরেখার উপরে অবস্থিত, কারণ ওই সরলরেখাটাই আসলে নীল বৃত্তের ব্যাস। তাহলে কেন্দ্র অবশ্যই কি ব্যাসের উপর অবস্থিত না? এখানে বলবো যে কেন্দ্র কেন্দ্র তার ব্যাস, তার ব্যাস 3 এর উপর অবস্থিত না? 3 এর উপর কি অবস্থিত? তাহলে এই কেন্দ্রটা 3 নং সরলরেখায় বসাই দেবো, সেখান থেকে কে বের করবো? দেও বসাই। 2 ইন্টু -1 মাইনাস কে প্লাস 1 ইকুয়াল 0। তাহলে -2 কে প্লাস 1 ইকুয়াল 0। তাহলে 2k ইকুয়াল 1, সরি 2k ইকুয়াল -1, তাহলে k ইকুয়াল -1/2। তাহলে কে এর মানটা যদি আমরা কই বসাবো, কই বসাই, কই গেল? নামই দিয়ে নেই নাকি এটার? একটা নাম দিই, 4 নাম্বার। তাহলে কে এর মান 4 নং এ বসিয়ে পাই, 4 না দিয়ে উপরেরটারে 4 দিই, এটা 4 দিই। তাহলে কে এর মান 4 নং এ বসিয়ে পাই, দেওয়া বসাই। তাহলে 4 নং হইতে পাই কে এর মান বসাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1। কে হচ্ছে -1/2, 2x প্লাস 1 ইকুয়াল 0 না? হাফ। 2 দিয়ে পুরো সমীকরণকে গুণ করে দেবো, 2x স্কোয়ার 2y স্কোয়ার
2 × 4 x, 3 × 6 y +2 -1 দিয়ে গুণ করলে -2x -1 = 0। আরেকটু হিসাব করা যাক, লাস্ট হিসাব। 2x² 2y², 4x থেকে 2x বাদ 2x থাকবে, 6y, 2 থেকে 1 বাদ 1 = 0। এভাবে রাখলেই হবে। আর এখানে যে x² সাথে 2 রাখা যাবে না এমন না, রাখা যাইতে পারে, কোনো সমস্যা নেই, কেউ কিচ্ছু বলবে না। এরপর আসি লাস্ট ম্যাথ আজকের মতো, এটা কইরে আজকে কি বিদায়। ভিডিও মানে অনেক বড় হয়ে গেছে, কতক্ষণ ধরে বসছিলাম খেয়ালও নাই। উদাহরণ নয়, তো একটা সরলরেখা দেওয়া আছে x+2y = 11। এই সরলরেখা হইতে এত নং বৃত্তে, মানে এত বৃত্তে উপর যে বিন্দুটির ক্ষুদ্রতম দূরত্ব বা দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় করো। বিন্দুটা কিন্তু বৃত্তের উপরে অবস্থিত। এটা কিরকম দেখি, ধরো বৃত্তটা সমীকরণ এরকম, আর একটা সরলরেখা দেওয়া আছে, একটু বড় করে দিব ভালোভাবে তাইলে। একটা সরলরেখা দেওয়া আছে এই পাশে, যে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। তো স্ট্রেট লাইন হইতে এই বৃত্তে সবচেয়ে কাছে একটা বিন্দু আছে না, এখানে অনেকগুলো বিন্দু আছে, এখানে একটা থাকতে পারে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখানে আমাদের কোন বিন্দু সবচেয়ে কাছে আছে? ঠিক এই যে এই বিন্দুটা না, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা এই সরলরেখা সবচেয়ে নিকটে আছে। এই বিন্দুটার স্থানাঙ্ক এখন বের করতে হবে। তো ধরলাম কেন্দ্র হচ্ছে, বৃত্তটা যে কেন্দ্র সেটা এটা, এটা কত, 2 - 3 না, 2 - 3 বের করে রাখলাম। আর সরলরেখাটা সমীকরণ x+2y - 11 = 0। এটা ম্যাথটা করা খুবই ইজি। যে কাজ করবো সেটা হলে প্রথম ব্যাসার্ধটা বের করে নিব। ব্যাসার্ধ বের করে নিব কত, √2² + 3² + 7, আসবে হচ্ছে 4, 3 3 9, 9 4 13, 13 আর সাথে 20, √20 একক। √20 একক, এটা থাকে এরকম। 20 কে ভাঙানো যায় না, 4 5 20, 4√5 থাকে, সরি 2√5 থাকবে, 2√5। আচ্ছা থাক, দেখি এরকম ব্যাসার্ধ পাইলাম। তো আমি যে কাজটা করবো সেটা হলো সবচেয়ে ইজি একটা কাজ। সেটা কি, যে প্রথমে এই যে ব্যাসার্ধ বের করবো, তারপর এই অংশটা বের করবো পাশেরটুকু, তারপরে এই যে বিন্দুটা, সেই বিন্দুটা এত অনুপাত এততে অন্তর্বিভক্ত করে, সেটাই উত্তর। দেখি কেমনে করা যায়। তো ব্যাসার্ধ তো পাইলাম 2√5 না, নাম দিই এটা সেন্টার সি, এটার নাম দিই হচ্ছে পি, এটার নাম দেবো কি দেবো, এটা এ দেই, এটা বি দেই, তাহলেই হচ্ছে। তো না, অন্য কিছু দিই, এটা পি দেই, আর এটা হচ্ছে এ দেই, এটা হচ্ছে বি দেই, ভাল লাগবে। তাহলে এপি = 2√5 এটুক পাইলাম। এখন পিভি লাগবে না, পিবি, পিভি কেমনে বের করবো, পিভি তো বের করা যাবে না এখন, তবে এবি বের করা যাবে না খুব সহজে। এবি কেমনে করবো, কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব সেটাই এবি, তাহলে এবি ইকুয়াল থাকবে কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র বসায় দেওয়ার উপর 3, -3 × 6 -11 মডুলাস নিচে √1² + 2², তাহলে উপরে হচ্ছে নিচে √5, আর উপরে 2 - 6 - 4 -15, তাহলে -15 /√5, তাহলে 3 5 15, 3√5 থাকবে, 3√5 একক। তাহলে এবি যদি 3√5 হয়, তাহলে পিবি কতটুকু, পিবি 3টা √5 থেকে 2টা √5 বাদ, একটা √5 থাকে না, তাহলে অতএব পিবি থাকবে হচ্ছে √5 একক। তাহলে আমরা এটা বলতে পারবো যে এপি অনুপাত পিবি, এপি/পিবি, এপি/পিবি অর্থাৎ 2√5/√5, 2:1 না। তার মানে এটা বলতে পারি কিনা, পি বিন্দু, না এবি কে, পি বিন্দু এবি কে কত, 2:1 এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। এখনো কিন্তু হয় নাই। বি বিন্দু তো বের করতে পারবো, কিন্তু বি আবার জানি না, এটা আরেক ঝামেলা। বি বের করার উপায় আছে কিভাবে, যে এই লাইনটা একটু পরে লিখলে ভালো হইতো না, আচ্ছা থাক লিখছি যখন। বি কেমনে বের করবো, এই এই যে সরলরেখাটা, এই সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ এ বিন্দুগামী, কেন্দ্রগামী, সেটাই আমার কি এ বি সরলরেখা না। তারপর এ বি রেখা, এই আমাদের প্রশ্নে দেওয়া যে রেখাটা সেটা সমাধান করলে কাহিনী শেষ। এটার নাম দিই একটা বিসি না। তো বিসি রেখার সমীকরণ ধরো এটা দেওয়া আছে, এবার আমাদের এবি রেখা লাগবে, সমাধান করলে বি বিন্দু পাবো। দেখি বের করি। তো যে কাজটা করবো সেটা হলো এই x+-11 = 0 এর উপর লম্ব ও এ বিন্দুগামী রেখা, এ বিন্দুগামী রেখার সমীকরণ। দেখি দ্রুত করে ফেলি, সরল রেখা। তাহলে 2x - y কোন বিন্দুগামী, 2 - 3 বিন্দুগামী, 2 - 3 এখানে বসাই দাও, থাকবে কত, 2 × 4, 4 × 3 = 7 না, এর আগে করাইছি অনেকবার। তো এই হচ্ছে একটা সরলরেখা পাইলাম, এটা হচ্ছে কোন রেখা, এবি রেখা, হ্যাঁ এবি রেখা। তাহলে এবি রেখা এবং বিসি রেখা সমাধান করলে আমরা হচ্ছে আমাদের বি বিন্দু পাবো, যে এই বিন্দুটা আসলে খুব দরকার, অত্যন্ত প্রয়োজন নাকি। ইকুয়েশনে যাব, সরি স্মল ইকুয়েশন, এখানে 2 আননোন না, তাহলে 1 2 11, তারপর আরেকটা কত
টু মাইনাস ওয়ান সেভেন, 5,9 5,3, সরি 5,3। এখানে বি আসতেছে হচ্ছে 5,3, এটা হচ্ছে কত 5,3, ঠিক আছে 5,3। তাহলে এ পাইছি, বি পাইছি, পি লাগবে এখন। একদম সিম্পল একটা ম্যাথ। তাহলে এখানে কি কি পাইছি? এ পাইছি 2,-3, তারপর হচ্ছে বি পাইছি 5,3, পি লাগবে। যে পি বিন্দুটার কাজটা কি 2 অনুপাত 1 ভাগ করে ফেলাইছে। দেখি পি বের করি এবার। তাহলে 2 ইন্টু ওয়াই যে 5, অন্তর্বিভক্তের সূত্র 5 × 10, 1 × 2 + 2 ডিভাইডেড বাই 2 + 1, 2 ইন্টু 3, 3 × 6, 1 ইন্টু -3, -3 ডিভাইডেড বাই 2 + 1, থাকে কত 12, 3, 4, এখানে 3, 3, 1, 4, 1। তাহলে কি পাইলাম? 4, 1 না, 4,1। তাহলে আমাদের এই ক্ষুদ্রতম যে দূরত্ব, যে বিন্দুটা, সেটা আসলে এটাই 4,1। তো এই পর্যন্তই আজকে। তো হচ্ছে আজকে কেমন কি মনে হইলো নাকি? এই পর্যন্ত সবকিছু বুঝতে পারতেছো কিনা একটু জানাবা। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন হচ্ছে চ্যাপ্টারে যে ম্যাথগুলো সেটা শুরু করব। তো সবাই ভালো থাকো, ভালো করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।